যাত্রার শুরুতে, পরিকল্পনার শুরুতে খুলনায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিফ সিকিউরিটি রেন্টু হত্যা মিশনের বলিষ্ঠ সদস্য নজিব আহমেদ নজিবের বাসায় ফোন করল। শেখ হাসিনা পরিবারের সদস্যদের দ্বারা মানসিকভাবে নির্যাতিতা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের সাদা সিধা সরল যুবতী ভালো মানুষ নজিবের স্ত্রী আবিদা ফোন ধরলেন। রেন্টু তাকে সালাম দিয়ে বলল, আমি রেন্টু, নিউ ইয়র্ক থেকে আমি রেন্টু বলছি, নজিব আছে? আবিদা বলল, আপনি কোন রেন্টু? আমি ময়নার স্বামী রেন্টু। ও রেন্টু ভাই, আপনি এখনো বেঁচে আছেন? হ্যাঁ, আমি এখন নিউ ইয়র্কে আছি। নজিব আছে? আমি নজিবের সাথে কথা বলতে চাই। হ্যাঁ আছে, ধরেন। নজিব ফোন ধরে বলল, আপনি কে? আমি রেন্টু। আমার কণ্ঠ তুমি কি চিনতে পারছো না? আপনি এখন কোথায় আছেন? নিউ ইয়র্ক সিটিতে। কিভাবে আপনি আমেরিকা গেলেন? এয়ারপোর্টে তো আপনাকে আটক করার নির্দেশ আছে। কিভাবে নিউ ইয়র্ক চলে গেলেন? পিসি পাসপোর্টে। পিসি পাসপোর্ট মানে? পিকচার চেঞ্জ পাসপোর্ট। অন্য লোকের পাসপোর্টের ছবি পাল্টিয়ে আমার ছবি লাগিয়ে নিয়েছি। এখন মতিউর রহমান রেন্টু নামে এখানে কেউ আমাকে চিনতে পারবে না। নজিব সুর নরম করে বলল, ও রেন্টু ভাই, আপনি তো আমাদেরই লোক। ভুল বোঝাবুঝি যা হবার হয়ে গিয়েছে। রেন্টু যদি পত্রপত্রিকায়, নিউজ মিডিয়ায় আমার ফাঁসি চাই বই সে লিখেনি এই মর্মে বিবৃতি দিত, তাহলে আমি রেন্টুকে স্পেনে যেখানে শেলি হাই কমিশনার সেইখানে ডেপুটি হাই কমিশনার বানিয়ে পাঠাতাম। আপনি যদি নিউ ইয়র্কে নিউজ মিডিয়ার কাছে এই বিবৃতি দেন, তাহলে এখন তা করা যাবে। রেন্টু ভাই, আপনি রাজি হলে আমি আপাকে এটা বলতে পারি। হ্যাঁ, প্রধানমন্ত্রীর প্রস্তাবটি মন্দ না। আমি চিন্তা ভাবনা করে পরে আবার তোমাকে ফোন করব এবং নিউ ইয়র্কে বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করব বলে ফোন রেখে দিল। নজিবকে এই কথা বলবার উদ্দেশ্য হলো প্রধানমন্ত্রী সহ রেন্টু হত্যা পরিকল্পনায় জড়িত সকলের কানে এই কথা পৌঁছে দেয়া যে রেন্টু এখন আর দেশে নেই, বিদেশে নিউ ইয়র্কে চলে গেছে। এই কথা তারা বিশ্বাস করলে রেন্টুকে খুঁজে বের করবার অভিযানে ভাটা পড়বে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চাচাতো চাচার শ্যালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোস্তাফিজুর রহমানকে অবসর জীবন থেকে খুঁজে এনে লেফটেন্যান্ট জেনারেল পদোন্নতি দিয়ে সেনাবাহিনী প্রধান করেছেন। সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোস্তাফিজুর রহমানকে অপহরণ করে জিম্মি রেখে স্ত্রী কন্যাদের জিম্মি হতে মুক্ত করে বিদেশে নিয়ে যাওয়াই রেন্টুর এখন লক্ষ্য। এই লক্ষ্য কি উপায়ে বাস্তবায়িত হবে, এটা নিয়েই সে এখন গভীর চিন্তিত। সেনাপ্রধানকে আহরণের পরিকল্পনা নিয়ে সে ঢাকায় এসে উপস্থিত হলো। ঢাকায় এসে পাঞ্জাবি পায়জামা পরে মুখে দাঁড়িয়ে রেখে এবং মাথায় টুপি দিয়ে এক চোখ বন্ধ করে মুখ বাঁকা করে সমস্ত দিন শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালো। রেন্টু পরিচিত অনেককে দেখলো এবং চিনল, কিন্তু যাদের সে দেখলো এবং চিনল তারা তাকে চিনল না। সে তাদের কাছে নিজেকে প্রকাশ করল না। রাত্রে খিলগাঁও তালতলায় এক বস্তিতে যেয়ে মুর্শিদার মার ঘরে গিয়ে আশ্রয় নিল। মুর্শিদার মা কোনো এক সময়ে রেন্টুদের বাসায় থেকে কাজ করত। রিক্সা করে তালতলার পথ দিয়ে যাবার কালে রিক্সার চাকা ফেটে গেল। রিক্সা হতে নেমে রিক্সাওয়ালাকে টাকা দিয়ে অন্য একটি রিক্সা ডাকতে যেই মুখ ঘুরালো, রেন্টুর দৃষ্টিতে মুর্শিদার মা ধরা পড়ল। সে দেখেই চিনে ফেলল, এইটা মুর্শিদার মা। দিনভর কত পরিচিত জনকে দেখেছে, কিন্তু কাউকেই মুর্শিদার মার মতো বিশ্বস্ত মনে হয়নি। রেন্টু মুর্শিদার মার কাছে এসে সালাম করে বলল, আসসালামু আলাইকুম, আমাকে চিনেছ? মুর্শিদার মা বলল, না, আমি তো আপনাকে চিনলাম না। রেন্টু তার বন্ধ করে রাখা বাম চোখটি এবং মাথার টুপি খুলে বলল, এইবার চিনেছ? মুর্শিদার মা বলল, না, এখনো চিনিনি, তবে খুবই চেনা চেনা মনে হচ্ছে। রেন্টু বলল, আমি রেন্টু, ফরাসগঞ্জের রেন্টু। মুর্শিদার মা বলল, আপনি আপনি কোথা থেকে আসছেন? আপনার একই হাল, একই বেশ। আমি বিপদে পড়েছি। মুর্শিদার মা বলল, আমি জানি, আপনাদের বাসায় গিয়েছিলাম, আমাকে ঢুকতে দেয়নি, অস্ত্র দেখিয়ে বলেছে আমাকে গুলি করে দেবে। কয়েকবার যে এরপর আর যায়নি। রেন্টু বলল, আমাকে তোমার ঘরে নিয়ে চলো। মুর্শিদার মা ঘরে নিয়ে গেল। তাদের মধ্যে আলোচনা হয়ে ঠিক হলো, বস্তির লোকে কিংবা অন্য কেউ জিজ্ঞাসা করলে বলবে গ্রাম থেকে মাওলানা ভাই এসেছে। মুর্শিদার মা বাজার করে এনে রেঁধে খেতে দিল। অনেকদিন পর পরিচিত হাতের রান্না খেতে রেন্টুর খুব ভালো লাগলো।
সে অনেক বেশি খেলো। পরের দিন প্রথমেই একটি পরিচিত শুভাকাঙ্ক্ষীর অফিসে গিয়ে রেন্টু তার বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়ার ফোনে ফোন করে নিজেকে মিথ্যা পরিচয় দিয়ে দয়া করে ময়নাকে ডেকে দেওয়ার অনুরোধ করল। ময়না ফোন ধরে স্বামীর কণ্ঠ শুনে শুধু কাঁদলো আর কাঁদলো। রেন্টুরও বুক ফেটে কান্না আসলো। সে দম বন্ধ করে কোনো ক্রমে কান্না চাপালো। টেলিফোন ছেড়ে দিয়ে মনে মনে একটি মোবাইল ফোনের কথা ভাবছে। এমন সময় শুভাকাঙ্ক্ষী দুটি গ্রামীণ মোবাইল ফোন রেন্টুর হাতে দিয়ে বলল, এটার নাম্বার 0171337473 এবং এটার নাম্বার 0171816805। এই ফোন দুইটি আপনাকে হাবিব ভাই দিয়েছেন। মোবাইল ফোন দেখে খুশিতে রেন্টুর প্রাণ ভরে গেল। এখন থেকে সে তার স্ত্রী ময়না সহ সকলের সাথে কথা বলতে পারবে, যোগাযোগ করতে পারবে। এই মুহূর্তে যোগাযোগের জন্য মোবাইল ফোনের কোনোই বিকল্প নেই। কিন্তু হাবিব ভাই, কে এই হাবিব ভাই? কে এই আপনজন? কে এই বিপদের বন্ধু, সুহৃদয় ব্যক্তি যিনি রেন্টুর এই মহা বিপদের দিনে, এই চরম ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ দুঃসময়ে সবচাইতে জরুরি প্রয়োজনীয় মোবাইল ফোন দিয়ে সাহায্য করলেন? রেন্টু জিজ্ঞাসা করল, কে এই হাবিব ভাই? শুভাকাঙ্ক্ষী বললেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব। আমি বাসা থেকে অফিসে ফোন করে জানতে পারলাম আপনি অফিসে এসেছেন। এটা জানা মাত্রই আমি অফিসে ছুটে আসছিলাম। পথে হাবিব ভাইয়ের সাথে দেখা হলে দুজনে তার গাড়ি করে আসতে লাগলাম। আসতে আসতে আপনার প্রসঙ্গে কথা হলো। তিনি বললেন, যদি কখনো আপনার অথবা ময়না ভাবির সাথে আমার যোগাযোগ হয় তাহলে আমি যেন তার কাছ থেকে মোবাইল ফোন নিয়ে আপনাকে দেই। এই কথা শুনে আমি বললাম, আজ আমি রেন্টু ভাইয়ের পাড়ায় যাব। আপনি মোবাইল ফোন আমার নিকট দিতে পারেন। সুযোগ পেলে আমি ময়না ভাবির কাছে মোবাইল পৌঁছে দেব। এই কথা শোনা মাত্রই হাবিব ভাই প্রথমে তার নিজের হাতের মোবাইলটি আমাকে দিলেন। তারপর অফিসে নিয়ে আর একটি, মোট এই দুইটি মোবাইল দিয়ে বললেন, যে করেই হোক মোবাইল দুটি রেন্টু ভাইয়ের স্ত্রী ময়না ভাবির হাতে যেন অবশ্যই পৌঁছানোর ব্যবস্থা করি। চেষ্টা করে দেখি বলে আমি মোবাইল দুটি নিয়ে এসেছি। এই হাবিবুর রহমান হাবিবকে রেন্টু চিনত, হাবিবও রেন্টুকে চিনত, কিন্তু তেমন কোনো ঘনিষ্ঠতা তাদের ছিল না। কত মানুষের কত উপকার রেন্টু করেছে, কিন্তু কোনোদিন হাবিবের কোনো উপকার করেনি। হাবিব এত মহৎ ব্যক্তি, এত পরোপকারী, তাও সে জানত না। এই হাবিব আজ রেন্টুর এত বড় উপকার করলেন। দয়াময় পরম দয়ালু আল্লাহ পাক কি দয়া করে হাবিবের এই ঋণ শোধ করবার তৌফিক রেন্টুকে দিবেন। এই হাবিবুর রহমান হাবিব হলেন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি। 90-এর স্বৈরাচার জেনারেল এরশাদ বিরোধী ছাত্রগণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্র নেতাদের মধ্যমণি। 1996 সালের 12 জুন নির্বাচনে হাবিবুর রহমান হাবিবকে দলীয় মনোনয়ন না দিয়ে শেখ হাসিনা কালো টাকার বিনিময়ে কালো টাকার এক মালিককে মনোনয়ন দিলে হাবিবুর রহমান হাবিব এবং তার স্ত্রী কোনো প্রকার রাগ ঢাক না করে সরাসরি ধানমন্ডি 5 নম্বর রোডের 54 নম্বর বাড়ি সুধা সদনে যে শেখ হাসিনাকে বললেন, যেই নেত্রী কালো টাকায় বিক্রি হয়ে যায় সেই নেত্রীর সাথে আর যাই হোক রাজনীতি চলতে পারে না। রাজনীতি হচ্ছে একটি মহান এবং মহৎ ব্রত, আর আপনি হচ্ছেন অর্থলিপ্সু, রাজনীতির কলঙ্ক। আপনার দ্বারা দেশ ও জাতির ক্ষতি ছাড়া অন্য কিছু হবে না। এই কথা বলেই তারা স্বামী স্ত্রী শেখ হাসিনার সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করে বিএনপিতে যোগদান করলেন। সেই সময় সকলেই হাবিব ও তার স্ত্রীকে বুঝিয়েছিল এইবার শেখ হাসিনা ক্ষমতায় যাচ্ছে, এখন শেখ হাসিনার সাথে সম্পর্ক ছিন্ন করলে তারা ঠকবে। এর উত্তরে হাবিব ও তার স্ত্রী বলেছিলেন, আমরা ব্যবসা করতে আসিনি, রাজনীতি করতে এসেছি। নীতি ছেড়ে দিয়ে রাজনীতি হয় না, নীতি ছাড়া যা হয় তা বেশ্যাবৃত্তি। তা শেখ হাসিনার দ্বারা সম্ভব, আমাদের দ্বারা সম্ভব না। সেই দিন রেন্টু দেখেছিল এক দৃঢ় ব্যক্তিত্ব সম্পন্ন হাবিবকে, আজ দেখল তার জীবন বাঁচাতে তার সাহায্যকারী হাবিবকে। মোবাইল ফোন দুইটি নিয়ে শুভাকাঙ্ক্ষীর অফিস থেকে বের হয়ে পুরাতন শহরের গফুর ভাইয়ের বাসায় যে হাজির হলো। রেন্টুকে দেখে গফুর ভাই চমকে উঠলেন। হতবাক হয়ে গফুর ভাই বললেন, আল্লাহ পাক এখন আপনাকে বাঁচিয়ে রেখেছেন, আমরা তো ধরেই নিয়েছিলাম আপনি আর জীবিত নেই। রেন্টু বলল, গফুর ভাই, আপনি এখনই যে আমাদের পাশের বাসা শাহাদাতকে সঙ্গে নিয়ে আসবেন। আমি এখানে এসেছি এটা না বলে শুধু বলবেন আমার একজন লোক তার সাথে কথা বলবার জন্য অপেক্ষা করছে। শাহাদাত যেমন ভালো তেমন সাহসী এবং শিক্ষিত ও কর্মের ছেলে।
যে কোনো কাজেই তাকে বিশ্বাস করা যায়, ভরসা করা যায়, নির্ভর করা যায়। শাহাদাতকে সঙ্গে নিয়ে গফুর ভাই ফিরে এলেন। শাহাদাত রেন্টুকে দেখে আনন্দিত গর্বিত হলো। রেন্টুর বাড়ির অবস্থা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেলিয়ে দেওয়া সন্ত্রাসী খুনিদের অবস্থান, এলাকার অবস্থা ইত্যাদি নিয়ে উভয় কিছুক্ষণ আলোচনা করল। শাহাদাত জানালো, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীরা আগের মতোই বাড়ি ঘিরে রেখেছে, তবে বাড়ির ভাড়াটিয়া ও অন্যান্যদের ভিতরে এবং বাহিরে যেতে আসতে দেওয়া হচ্ছে, কিন্তু রেন্টুর স্ত্রী, কন্যা ও মাতাকে বের হতে দেওয়া হচ্ছে না। দিন 10 আগে মা একবার বের হবার চেষ্টা করলে বেআইনি অস্ত্রধারীরা অস্ত্র উঁচিয়ে ধরে মেরে ফেলবার হুমকি ধামকি দিয়ে তাকে বাড়ির ভিতরে চলে যেতে বাধ্য করেছে। অনেকেই এই দৃশ্য দেখেছে। একটি মোবাইল শাহাদাতের হাতে দিয়ে, তোমাদের জানালা দিয়ে ময়নার হাতে পৌঁছে দিবে বলে রেন্টু শাহাদাতকে বিদায় করে দিল। গফুর ভাই বললেন, থাকবার জায়গার প্রয়োজন হলে আমাকে বলবেন, আমি ব্যবস্থা করে দেব। দুপুরের খাবার খেয়ে বিদায় নিয়ে রেন্টু সোজা ঢাকা ক্যান্টনমেন্ট আসলো। ঘুরে ফিরে সেনাপ্রধানের বাসভবন, সম্মিলিত সামরিক হাসপাতাল, সেনা সদর, গ্যারিসন মসজিদ, 32 বেঙ্গলের রাস্তা, 57 ইঞ্জিনিয়ার্স কোর, স্টেশন হেডকোয়ার্টার, অফিসার্স কোয়ার্টার, সৈনিক কোয়ার্টার ইত্যাদি সমূহ দেখে সন্ধ্যায় মালিবাগ তালতলায় মুর্শিদার মার বস্তিতে ফিরে গেল। খাবার খেয়ে নামাজ পড়ে বিছানায় শুয়ে ঢাকা সেনানিবাসকে চোখের উপর মেলে রেখে সেনাপ্রধানকে কি উপায়ে অপহরণ করে জিম্মি করবে তাই ভাবতে লাগলো। প্রতিদিন সকালে রেন্টু ক্যান্টনমেন্টে প্রবেশ করত এবং সারাদিন এই এলাকার সকল রাস্তাঘাট স্থাপনাসমূহ নখদর্পণে করে সন্ধ্যায় মুর্শিদার মার ঘরে ফিরে আসত। এইভাবে কয়েকদিন যাবার পর সে দেখল একদিন সিএমএইচে সেনাপ্রধান এসেছেন, একদিন সন্ধ্যায় সেনাকুঞ্জে এসেছেন। কিছুদিন পর সে বুঝল ক্যান্টনমেন্টের বাইরে থেকে সেনাপ্রধানকে অপহরণ করা যাবে না। তাকে অপহরণ করতে হলে সেনানিবাসের মধ্যেই যে কোনো উপায়ে থাকতে হবে। এইখানে থেকেই সেনাপ্রধানের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রেখে সদা প্রস্তুত থাকতে হবে। সুযোগ পাওয়া মাত্রই মুহূর্তের মধ্যেই কার্যসিদ্ধি করতে হবে। এখন রেন্টুর ভীষণ চিন্তা, কি উপায়ে ক্যান্টনমেন্টের ভিতরে থাকবার ব্যবস্থা করা যায়। সে প্রতিদিন ভাবতে ভাবতে সেনানিবাসে যায়, আবার ভাবতে ভাবতে ফিরে আসে। দিন যায়, রাত যায়, দিন ফিরে আসে, রাতও ফিরে আসে, কিন্তু রেন্টুর চোখে নিদ্রা আসে না। প্রতি রাত্রে 10টার সময় বস্তি থেকে খানিক দূরে যেয়ে রেন্টু ময়নার সাথে মোবাইলে কথা বলে আবার বস্তিতে ফিরে আসতো। একদিন ক্যান্টনমেন্ট গ্যারিসন মসজিদে আসর নামাজ পড়ে রেন্টু মনে মনে ভাবছে কি করে ক্যান্টনমেন্টের ভিতরে থাকবার ব্যবস্থা করা যায়। মসজিদ থেকে বের হওয়ার সময় সে দেখল 2জন সৈনিক কোয়ার্টার পাবার আলোচনা করছে। রেন্টু মসজিদ হতে বের না হয়ে কান পেতে তাদের কথা শুনতে লাগলো। তারা বলছে, টাকা পয়সা খরচ করে চেষ্টা তদবির করেও যদি একটি কোয়ার্টার পাওয়া যেত তাহলে দুজনে মিলে পরিবার পরিজন নিয়ে ভাগাভাগি করে থাকা যেত। সৈনিকদ্বয় চলে গেল, রেন্টুও চলে আসলো, তবে মাথায় করে সৈনিকদের কোয়ার্টার সংকটের বিষয়টি নিয়ে আসলো। রাত্রে ঘুমালো, কিন্তু কোয়ার্টার সংকটের কথাটি মাথায় নিয়েই ঘুমালো। সকালবেলা নাস্তা খাবার সময় মুর্শিদার মাকে জিজ্ঞেস করলো, তোমার কি কোনো আত্মীয় স্বজন আছে মিলিটারিতে চাকরি করে কিন্তু থাকার বাসা পায়নি? মুর্শিদার মা বলল, আত্মীয় স্বজন নেই, তবে চেনা লোক আছে। ছোট 2টি বাচ্চা নিয়ে বউটি বড় কষ্টে আছে। বউটির স্বামী মিলিটারিতে চাকরি করে, কিন্তু এখানে যেই বাসায় বউটি আছে সেই বাসায় স্বামী থাকতে পারে না, স্বামীর বাসায় থাকবার অনুমতি নেই। তাই সকালে একসময় এসে একবার বউ বাচ্চাকে কোনো রকমে দেখেই আবার তাড়াতাড়ি চলে যেতে হয়। বউটি একা থাকতে ভয় পায়, মাঝে মাঝে আমি যেয়ে থাকি। এখন আপনি এসে পড়ায় আমি যেতে পারছি না। তবে মুর্শিদা বউয়ের সাথে থাকছে, মুর্শিদার স্বামী আসলেই মুর্শিদাকে নিয়ে যাবে, তখন কি হবে? আমি মনে মনে এটাই ভাবছি। এই সকল কথা শুনে রেন্টু মনে মনে আনন্দিত হয়ে বলল, আগামীকাল ওই মিলিটারি আসলে আমাকে তার সাথে আলাপ পরিচয় করে দিতে পারবে? মুর্শিদার মা বলল, পারবো। আপনি মিলিটারির সাথে কি কথা বলবেন ভাই? রেন্টু বলল, আমি ক্যান্টনমেন্টে তাদের কোয়ার্টার করে দিতে পারবো। মুর্শিদার মা বলল, তাহলে তো পিতার কাজ হবে, তারাও আপনাকে পিতার মতো মর্যাদা দেবে। রেন্টু বলল, আমি তাদের সেনানিবাসের ভিতরে থাকবার জন্য বাসা বরাদ্দ করে দেব, বিনিময়ে আমাকে ওই বাসায় থাকতে দিতে হবে। এতে রাজি হলে আমি কোয়ার্টার বরাদ্দ করে দেব।
মুর্শিদার মা বলল, এই কোয়ার্টারে থাকতে তাদের কি ভাড়া লাগবে না? রেন্টু বলল, নামে মাত্র লাগবে, তা পরে চাকরির ফান্ড হতে কেটে নেবে। আপাতত ঘর ভাড়া বাবদ টাকা দিতে হবে না। মুর্শিদার মা বলল, তাহলে তো আপনাকে শুধু থাকতেই না, খেতেও দিবে, মাথায় করে রাখবে। এখন 2 রুমের যে বাসায় থাকছে তার ভাড়াই 3,000 টাকা। এছাড়া গ্যাস বিল, কারেন্ট বিল, পানি বিল তো আছেই। রেন্টু বলল, কোয়ার্টারের গ্যাস, পানি, কারেন্ট কোনো বিলই দিতে হবে না। উপরন্তু খাট, পালং, চেয়ার, টেবিল, ফ্যান, লাইট সকল কিছুই সরকার দিবে, তাদের কিছুই লাগবে না। মুর্শিদার মা বলল, বলছেন কি? তাহলে তো থাকা আর খাওয়াই শুধু না, আপনি চাইলে মাসে মাসে টাকাও আপনাকে দেবে। রেন্টু আর মুর্শিদার মা আলোচনা করে স্থির করলো, আগামীকাল মিলিটারি আসলে মুর্শিদার মা তাকে জানাবে রেন্টু তার ভাই, নাম রহমান মাওলানা, সে চিকিৎসার জন্য ঢাকায় এসেছে। সেনানিবাসের সরকারি কোয়ার্টার বরাদ্দ করে দেবে। যতদিন চিকিৎসার সময় লাগবে ততদিন সে ওই কোয়ার্টারে তাদের সাথে থাকবে, খাবে। যখন চিকিৎসা শেষ করে চলে যাবে, বাসার বরাদ্দও বাতিল হয়ে যাবে। পরের দিন অপরাহ্নে সৈনিক আসলেন। নাম তার মোহাম্মদ হাশেম, বাড়ি রংপুর। হাশেম সেনাবাহিনীর NCO মানে নন কমিশন অফিসার, পদবি কর্পোরাল ক্লার্ক। সে রেন্টুর প্রস্তাব শুনে শুধু রাজি হলেন না, খুশিতে আটখানা হয়ে বললেন, আপনি আমাদের পিতার মতো, আপনি কোয়ার্টারে আমার সঙ্গে থাকবেন, এটা আমাদের পরম সৌভাগ্য। হাশেমের স্ত্রী বলল, আমি আপনাকে আব্বা বলে ডাকবো, আজ হতে আপনি আমাদের সন্তানদের নানা। কথাবার্তা পাকাপাকি ও চূড়ান্ত হলো। সেনাবাহিনীর 57 ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়নের কর্পোরাল ক্লার্ক হাশেমের নামে কোয়ার্টার ইস্যু করে সেই কোয়ার্টারে তাদের সাথে রেন্টু থাকবে এবং চিকিৎসা করবে। রেন্টুর রোগ যে কি, এটার চিকিৎসা কি, তা সেনাবাহিনীর NCO হাশেম জানল না। এখন সে সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোস্তাফিজুর রহমানকে অপহরণ করে জিম্মি করবার লক্ষ্যে বড় এক ধাপ অগ্রসর হলো। কর্পোরাল ক্লার্ক হাশেমের নামে সেনানিবাসে একটি বাসা বরাদ্দ করবার জন্য রেন্টু জোর চেষ্টা চালাতে লাগলো। জন 2 রাজনৈতিক নেতা এবং সেনাবাহিনী হতে সদ্য অবসরপ্রাপ্ত 2 জন জেনারেলের কাছে হাশেমের নামে একটি কোয়ার্টার বরাদ্দ করবার জন্য তদবির করতে লাগলো। হাবিবুর রহমান হাবিবের দেওয়া মোবাইল ফোনের সাহায্যে রেন্টু রাজনৈতিক ও সেনা নায়কদের সাথে যোগাযোগ এবং তদবির অব্যাহতভাবে চালিয়ে যেতে থাকলো। ঢাকা ক্যান্টনমেন্টের স্টেশন কমান্ডারের দপ্তরেও কোয়ার্টার বরাদ্দ হবার অগ্রগতি জানবার ও বুঝবার জন্য লোক লাগিয়ে রাখলো। কি আছে ভাগ্যে, দয়াময় পরম দয়ালু আল্লাহ তাআলাই তা জানেন। সেনানিবাসে সৈনিকদের পরিবার নিয়ে থাকবার 14 তলা ভবন মালবিকার 11 তলার দক্ষিণ পাশের কোয়ার্টারটি NCO হাশেমের নামে বরাদ্দ হলো। হাশেমের শ্বশুর সেজে হাশেমের স্ত্রী কন্যাদের নিয়ে রেন্টু সেই কোয়ার্টারে এসে উঠল। প্রতিদিন ফজর নামাজ শেষ করে পুনরায় খাটের উপর শুয়ে সেনাপ্রধান মোস্তাফিজুর রহমানকে কি উপায়ে অপহরণ ও জিম্মি করবে তার জল্পনা কল্পনা করে সকাল 7টার দিকে নাস্তা খেয়ে গোসল সেরে কখনো সিঁড়ি দিয়ে হেঁটে কখনো লিফটে করে নিচে নেমে CMH, গ্যারিসন মসজিদ, 32 বেঙ্গল, স্টেশন হেডকোয়ার্টার, সেনাপ্রধানের বাসভবন ইত্যাদি স্থানে দুপুর পর্যন্ত রেকি করবার কাজ সেরে দুপুরে কোয়ার্টারে ফিরে আসতো। দুপুরের খাবার খেয়ে 32 বেঙ্গলের মসজিদে অথবা MES এর মসজিদে অথবা গ্যারিসন মসজিদে কিংবা পুরাতন গ্যারিসন মসজিদ বা সেনানিবাসের যে কোনো মসজিদে জোহর, আসর, মাগরিব এবং এশার নামাজ পড়া আর সেনাপ্রধানকে অপহরণ করবার লক্ষ্যে গোটা ক্যান্টনমেন্ট এলাকায় কোথায় কি আছে, অপারেশনের কি কি অসুবিধা সমূহ আছে, সেনাপ্রধানের চলাফেরার সময় কতজন দেহরক্ষী আছে ইত্যাদি যাবতীয় বিষয়ে বাস্তব সরজমিনে ধারণা নিয়ে বা রেকি সেরে রাত 9টার পর মালবিকার 11 তলার দক্ষিণ দিকের 11 C কোয়ার্টারে ফিরে আসা, এটাই এখন রেন্টুর কাজ। অত্যন্ত সুচারুরূপে ক্যান্টনমেন্ট এলাকা চষে সকল কিছু দেখে শুনে বুঝে এখন রেন্টুর কাজ সমাপ্ত হলো। এখন কি অস্ত্র দ্বারা কি উপায়ে সেনাপ্রধানকে অপহরণ করে জিম্মি করবে তা স্থির করা ও জোগাড় করাই কাজ। কি উপায়ে কোথায় অস্ত্র পাবে বিস্তর চিন্তা করে রেন্টু সিদ্ধান্ত নিল অস্ত্র তৈরি করে নেবে। সে একদিন হাশেমের বাচ্চাদের খেলবার জন্য অনেকগুলো খেলনা নিয়ে আসলো। যে সকল খেলনার স্প্রিং আছে, লোহার পাত আছে, বেছে বেছে সেই ধরনের খেলনা আনলো। সঙ্গে কয়েক টুকরা পাইপও আনলো। ধীরে ধীরে হ্যাকসো ব্লেড, প্লাস, রেত, বাইস, স্ক্রুড্রাইভার ইত্যাদি যা প্রয়োজন হলো ছোটখাটো সকলই জোগাড় করলো। এখন রেন্টু বাসার বাইরে নেহাত প্রয়োজন না হলে একেবারেই যায় না।
ঘরেই নামাজ পড়ে আর প্রায় সারাদিন হাশেমের বাচ্চাদের নিয়ে ওই সকল খেলনা দিয়ে খেলা করে। খেলার ছলে নিজেই আছাড় মেরে খেলনা ভেঙে ফেলে। ভাঙা খেলনা স্ক্রুড্রাইভার প্লাস হেক্সো ব্লেড দিয়ে মেরামত করে। নতুন খেলনা বাজার থেকে কিনে এনে বাচ্চাদের দেয়। আর মেরামতকৃত খেলনার যন্ত্রপাতি কোয়ার্টারের ওয়ালে সরকারের করা বিশাল স্টিলের আলমারির মধ্যে তালা দিয়ে লুকিয়ে রেখে দেয়। এইদিকে হাশেমের বড়ই চিন্তা, রহমান মাওলানার রোগ ভালো হয়ে গেলে সে চলে যাবে আর কোয়ার্টারের বরাদ্দ বাতিল হয়ে যাবে। হাশেম রেন্টুকে বলে, শ্বশুর, আপনি সুস্থ হয়ে গেলেও আমাদের ছেড়ে যেতে পারবেন না। আমি যতদিন ঢাকা আছি ততদিন আপনি আমাদের সাথেই থাকবেন। আপনার নাতিরা আপনাকে ছাড়া থাকতে পারবে না। আপনি আমাদের সাথেই থেকে যান। এই সকলেই হাশেম বলে রেন্টু থাকলে কোয়ার্টার থাকবে সেই কারণে। এখন রেন্টু অস্ত্র তৈরি করতে মহাব্যস্ত। কোয়ার্টারের কক্ষে বসে চুপচাপ নিত্য নতুন প্রযুক্তি খাটিয়ে দেশীয় অস্ত্র তৈরি করতে রেন্টু সারাদিন পরিশ্রম করতে লাগলো। টানা কয়েক সপ্তাহ পরিশ্রম করে একটি অস্ত্র তৈরি করলো। এই অস্ত্র দ্বারা 20-30 গজ দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব। এই অস্ত্রের ট্রিগার রয়েছে, ব্যারেলও আছে, কিন্তু এই অস্ত্র চালাতে বারুদের বুলেট প্রয়োজন হবে না। এটা চালালে আওয়াজও হবে না। অগ্রভাগ তীক্ষ্ণ ধার চোখা, পশ্চাৎভাগ মোটা লোহার টুকরা এই অস্ত্রের গুলি হিসেবে ব্যবহার হবে। চেম্বারে 5টি করে গুলি বা লোহার টুকরা থাকবে। একটি একটি করে ফায়ার করতে হবে। 25-30 গজের মধ্যে থাকা রক্ত হাড় মাংসের লক্ষ্যবস্তু ছিদ্র করে লোহার গুলি ভিতরে ঢুকে যাবে। দেওয়ালে এই গুলি মেরে পরীক্ষা করে এটা নিশ্চিত হওয়া গিয়েছে। সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মোস্তাফিজুর রহমানকে অপহরণ করে জিম্মি করবার যে অস্ত্র প্রয়োজন তা পরীক্ষা নিরীক্ষা করে চূড়ান্ত হয়েছে। এখন অপহরণ অভিযান কার্যকর করার পালা। রেন্টু সারা ক্যান্টনমেন্ট এরিয়া ঘুরে ফিরছে। কবে, কোথায়, কোন সময় কি অনুষ্ঠান হবে, কার কোন অনুষ্ঠানে যোগদান করবে, সেই দিকে চোখ মেলে কান খুলে সে চলছে। একদিন ক্যান্টনমেন্ট গ্যারিসন সিনেমা হলের সামনে সেনাবাহিনীর এমপি রেন্টুকে ঘেরাও করে ফেলল। এতে সে শঙ্কিত হলেও সৈনিকদের ঘেরাওয়ের মাঝে স্থির হয়ে দাঁড়িয়ে থেকে ঘিরে ধরবার প্রকৃত কারণ অনুধাবন করবার চেষ্টা করতে লাগলো। সে দেখল রাস্তাঘাট যানবাহন শূন্য, পথচারীদেরও রাস্তায় আসতে দেওয়া হচ্ছে না। পথের পাশে স্থির অবস্থায় দাঁড় করিয়ে রাখা হয়েছে। দেখতে দেখতে সিগন্যাল কার সাইরেন বাজাতে বাজাতে দক্ষিণ দিকের জাহাঙ্গীর গেটের দিক হতে এসে দ্রুত উত্তর দিকে চলে গেল। এইবার রেন্টু বুঝল হয় রাষ্ট্রপতি না হয় প্রধানমন্ত্রী আসছেন। সে সৈনিকদের মাঝে যতটা সম্ভব নিজেকে আড়াল করে রাখল। রাষ্ট্রপতি না, রেন্টুর ঘাতক আসছেন, যিনি রেন্টুকে হত্যা করতে অসংখ্য খুনি ঘাতকদের লেলিয়ে দিয়েছেন। সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন। জমদলের প্রধানকে দেখে রেন্টু কিঞ্চিত শিহরিত হলো। তার শরীরের লোমগুলি সোজা হয়ে দাঁড়িয়ে গেল। লোমকূপ থেকে ঘাম বের হতে লাগলো। ঘাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেন্টুর নাকের ডগার সামনে দিয়ে উত্তরে চলে গেলেন। অনেকদিন পরে সে শেখ হাসিনাকে দেখল। শেখ হাসিনার মুখমণ্ডলে মেদ জমেছে এবং তিনি সিনেমার নায়িকাদের মতো রঙিন মেকআপ মেখেছেন। ঘিরে রাখা সৈনিকেরা প্রশ্ন করলেন, আপনার পরিচয়? আমি 57 ইঞ্জিনিয়ার্সের কর্পোরাল ক্লার্ক হাশেমের শ্বশুর। সৈনিক বলল, কোথায় যাচ্ছেন? রেন্টু বলল, মালবিকায় জামাইয়ের কোয়ার্টারে। যান বলে সৈনিকেরা রেন্টুকে ছেড়ে দিলেন। সে চলে যেতে যেতে ভাবতে লাগলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ভাবতে পারছেন তারই শিকার, তারই শাসনামলে তারই সৈনিকদের সাথে অবস্থান করছে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে এয়ারপোর্টের রানওয়ের ভিতর দিয়ে গাজীপুরে চলে গেলেন। রেন্টু গ্যারিসন মসজিদে ঢুকলো। সে ভেবেছিল জোহরের নামাজ পড়ে মালবিকার কোয়ার্টারে চলে যাবে। মসজিদে ঢুকে সে আনন্দময় দৃশ্য দেখল, আনন্দ সংবাদ শুনল। মসজিদে আন্তঃবাহিনী পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার শ্রোতা দর্শক হলো। সে যতখানি মনোযোগের সাথে কান পেতে কোরআন তেলাওয়াত শুনল, তার চাইতেও অধিক মনোযোগ দিয়ে কান পেতে অপেক্ষা করতে লাগলো। প্রতিযোগিতার পুরস্কার কে বিতরণ করবে, কোনখানে করবে, কখন করবে তা শুনবার জন্য। আজ থেকে 2 দিন পর আগামী বুধবার আসর নামাজের পরে সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোস্তাফিজুর রহমান পুরস্কার বিতরণ করবেন। রেন্টু এমনই একটি দিন, সময় ও অনুষ্ঠানের অপেক্ষায় আছে। তার এই অপেক্ষার শেষ হতে যাচ্ছে।
সে ফজর, জোহর, আসর, মাগরিব এবং এশা এই 5 ওয়াক্ত নামাজই গ্যারিসন মসজিদে পড়তে লাগলো আর চিন্তা করতে লাগলো কি উপায়ে সেনাপ্রধানকে অপহরণ করবে। তার তৈরি অস্ত্রটা কি সঙ্গে রাখবে নাকি কোনো জায়গায় লুকিয়ে রাখবে? সঙ্গে রাখলে যদি ঢোকার সময় দেহ তল্লাশি করে, তাহলে কাজের কাজ কিছুই হবে না, সকল কিছুই পণ্ড হবে। আর মসজিদে রাখলে কোথায় রাখবে? এই সকল কিছু চিন্তা ভাবনা করে স্থির করল শুক্রবার নামাজের আগে ইমাম সাহেব কাঠের তৈরি রাজ সিংহাসনের ন্যায় যে মিম্বারে বসে খুতবা পড়ে থাকেন তার নিচে অস্ত্রটি লুকিয়ে রেখে এবং সে খালি হাতে এসে সামনের কাতারে সেনাপ্রধানের নিকট বসবে এবং সুযোগ পাওয়া মাত্রই মুহূর্তের মধ্যে অস্ত্রটি বের করে সেনাপ্রধানের বুকে বা পিঠে ঠেকিয়ে হ্যান্ডস আপ করে জিম্মি করে ফেলবে। প্রয়োজনে কাছাকাছি 2-1টি সেনারক্ষীকে শুট করে ফেলে দেবে। যেমন চিন্তা তেমন কাজ। মঙ্গলবার মাগরিবের নামাজের সময় রেন্টু অস্ত্রটি পায়ে বেঁধে নিয়ে গ্যারিসন মসজিদে হাজির হলো। নামাজ শেষ করে মসজিদের সকল মুসল্লিগণ বের হয়ে যেতে থাকলে তড়িৎ গতিতে অস্ত্রটি বের করে খুতবা পূর্বার মিম্বারের কাঠের আসনের নিচে রেখে রেন্টুও বের হয়ে আসলো। বুধবার জোহর নামাজের পর হতেই রাস্তার বিপরীত পার হতে মসজিদের দিকে স্থির সজাগ চোখ রেখে রেন্টু কখন অনুষ্ঠানের লোক আসতে শুরু করবে তার অপেক্ষা করতে লাগলো। সেনাপ্রধানের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সৈন্য সবাই এসে মসজিদের ভিতরে ও বাইরে অবস্থান গ্রহণ করলো। অনুষ্ঠানে আগত কয়েকজন মসজিদের ভিতরে ঢুকলো। রেন্টু তাদের সাথে মিলে ভিতরে ঢুকে মিম্বার বরাবর বসলো। সে অস্ত্রের সাথে সুতা বেঁধে মিম্বারের 1-1.5 ইঞ্চি বের করে রেখে দিল। সেই সুতা সেইভাবেই আছে। এতে সে নিশ্চিত হলো অস্ত্র জায়গা মতোই আছে। ক্রমে সকলে উপস্থিত হলেন। সেনাপ্রধানও আসলেন। আসর নামাজ শেষ হলো। প্রধান অতিথি সেনাপ্রধানের জন্য এবং অন্যান্য অতিথিদের বসবার জন্য চেয়ার এনে ইমামের খুতবা পড়বার মিম্বারের সামনে 2 সারি করে পেতে দেওয়া হলো। অতিথিগণ মর্যাদানুযায়ী কেউ সামনের সারিতে কেউ পিছনের সারিতে উপবিষ্ট হলেন। পুরস্কার বিতরণী আরম্ভ হলো। রেন্টু নিরাশ হলো। বিজয়ীগণ পর্যায়ক্রমে পুরস্কার নিতে লাগলেন। সে দেখল প্রথম সারির মাননীয় অতিথিবর্গকে বলপূর্বক সরিয়ে দিয়ে সারিতে যেতে হবে। তারপর দ্বিতীয় সারির অতিথিদের সরিয়ে মিম্বারের তলা থেকে অস্ত্র বের করতে হবে। তারপর সেনাপ্রধানকে জিম্মি করতে হবে। ততক্ষণে রক্ষীগণ সেনাপ্রধানকে নিরাপদে নিয়ে রেন্টুকে ধরাশায়ী করে ফেলবে। তাদের সম্মিলিত গুলিতে রেন্টুর দেহ ঝাঁঝরা হবে এবং মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এতে কোনো ভুল হবে না। তার সকল পরিকল্পনার চেষ্টা ভণ্ডুল হলো। সে এক বুক হতাশা আর ব্যর্থতা নিয়ে বিজয়ীদের পুরস্কারে করতালি দিতে লাগলো। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হলো। প্রধান অতিথি সেনাপ্রধান সহ অতিথিগণ বিদায় নিল। রেন্টু মাগরিব নামাজ শেষ করে ভগ্ন হৃদয়ে মসজিদেই বসে রইল। এশার নামাজ পড়ে সকলেই যখন বের হয়ে গিয়েছে, এদিক ওদিক দেখে অস্ত্রটি বের করে কোমরে নিয়ে মালবিকার কোয়ার্টারে ফিরে আসলো। চেষ্টা ছাড়বে না, আবারও সুযোগ এসে যাবে। মনকে এই সান্ত্বনা দিয়ে ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠল, ফজরের নামাজ পড়ল, নাস্তা খেয়ে পুনরায় সেনাপ্রধানকে অপহরণের সুযোগ খুঁজতে লাগলো। দিন যায়, রাত আসে, সুযোগের সন্ধানে রেন্টু ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে আবার সুযোগ আসলো। নতুন গ্যারিসন মসজিদ তৈরি হয়েছে। গোলাকার, খুবই সুন্দর এবং আধুনিক মসজিদ তৈরি হয়েছে। চমৎকার আঙিনা, শ্বেত পাথরের চমৎকার সিঁড়ি, দেখতে ধান মাপবার ধামার ন্যায়। পিলারবিহীন মসজিদ, চারিপাশ থেকে আসা যাওয়া যায় এই মসজিদে। ভিতরটা বৃত্তের ন্যায় গোলাকার, বিশাল বড়। সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মোস্তাফিজুর রহমান এই মসজিদ উদ্বোধন করবেন। মসজিদের বাইরের কাজ শেষ হলেও ভিতরের কাজ কিছুই হয়নি। তবুও সেনাপ্রধান মসজিদ উদ্বোধন করবেন। প্রথমে তিনি বাইরে নাম ফলক উন্মোচন করবেন, তারপর ভিতরে এসে জোহর নামাজ পড়বেন। ভিতরে ফ্লোরের কাজ কিছুই হয়নি, কিন্তু সেনাপ্রধান নামাজ পড়ে উদ্বোধন করবেন, তাই পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর কার্পেট বিছানো হয়েছে। তিনি যেই দিক দিয়ে আসবেন, যেই সিঁড়ি ও দরজা দিয়ে আসবেন, সেই সিঁড়িতে লাল গালিচা বিছানো হয়েছে। রেন্টুও আগে থেকেই অস্ত্র কোমরে নিয়ে সেই দরজার পাশেই বসেছে। আজ আর কোনো কথা নেই, কোনো অপেক্ষা নেই। লাল গালিচা দিয়ে হেঁটে মসজিদে ঢোকা মাত্র সে সেনাবাহিনী প্রধানকে হ্যান্ডস আপ করে জিম্মি করে ফেলবে। আর যে অস্ত্র সে তৈরি করেছে তা দ্বারা 2-1 জনকে খুন জখম করে সেনাপ্রধানকে বুঝিয়ে দেওয়া হবে, নড়াচড়া করলে, কথা না শুনলে তাকে হত্যা করা হবে।
রেন্টুর নিজের জীবনের তো কোনো পরোয়াই নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসী অস্ত্রধারীদের দিয়ে তার স্ত্রী, কন্যা, মাতাকে জিম্মি করে রেখেছেন। যে কোনো মুহূর্তে তাদের হত্যা করেও ফেলতে পারেন। এখন যেই উপায়ই হোক, তাদের মুক্ত করাই তার একমাত্র কাজ। তাদের মুক্ত করতে না পারলে এ জীবন রেখেই বা কি হবে? সেনাপ্রধানকে জিম্মি করেই কেবল তাদের মুক্ত করা যেতে পারে। সুতরাং আজ আর এই সুযোগ হাতছাড়া করা যাবে না। সেনাপ্রধান এসেছেন, নাম ফলক উন্মোচন করেছেন, মসজিদে ঢুকবার জন্য লাল গালিচায় পা রেখেছেন। এই সকল কিছু দেখে রেন্টু কোমরে রাখা অস্ত্র হাত দিয়ে ধরে রেখেছে। আজ আর সময় দেওয়া হবে না, অন্য কোনো চিন্তাও করবে না। সেনাপ্রধান মসজিদের ভিতরে পা রাখবার সঙ্গে সঙ্গেই সে তার বুকে অস্ত্র ঠেকিয়ে হ্যান্ডস আপ করে ফেলবে। এতে যা হয় হবে। আর মিনিট খানিকের মধ্যেই সেনাপ্রধান মসজিদে ঢুকবেন। দরজার পাশে ওত পেতে প্রহর গুনছে। এই ঢুকলেন। রেন্টুর দম বন্ধ হয়ে আসছে। অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না। সেনাপ্রধান ঢুকছে না। কার কপালে কি আছে, কার ভাগ্য মন্দ, কার ভাগ্য ভালো, কখন কি ঘটবে তার জগৎ বিধাতা দয়াময় আল্লাহই জানেন। নতুন মসজিদের ইমাম মসজিদের ভিতরে ঢুকে ঘোষণা করলেন। দরজা থেকে সেনাপ্রধান ফিরে গেলেন। প্রধানমন্ত্রী তাকে জরুরি তলব করেছেন। তাই মসজিদের দরজা পর্যন্ত এসে তিনি মসজিদে না ঢুকে ফিরে গেলেন। আজ থেকে মসজিদে জামাত শুরু হলো। আপনারা কাতার সোজা করে সুন্নত পূরণ। এ কথা শুনে রেন্টু বিধ্বস্ত হয়ে বসে পড়ল। অনেকক্ষণ বসে থাকবার পর আল্লাহ পাকের কথা স্মরণ হলো। আল্লাহ তাআলা যা করে থাকেন ভালোর জন্য করে থাকেন। সে তাড়াতাড়ি দাঁড়িয়ে জামাতে শরিক হলো। নামাজ শেষ করে মালবিকার কোয়ার্টারে ফিরে যেয়ে ভাবতে লাগলো। আজ আর সে কোয়ার্টার থেকে বের হলো না। রেন্টু কি ভেঙে পড়েছে নাকি হতাশ হয়েছে তা বোঝা যাচ্ছে না। তবে আজ কয়েকদিন হলো সে কোয়ার্টারের বাইরে যাচ্ছে না। কেবল বেশি বেশি করে নামাজ পড়ছে আর আপন মনে চিন্তায় নিমগ্ন থাকছে। এটা কি হলো, কি হচ্ছে? নানা বিষয় তার মনের আকাশে ভিড় করছে। তার ভীরুতার জন্যই কি সেনাপ্রধানকে জিম্মি করবার অভিযান বারবার ব্যর্থ হচ্ছে? সাহসিকতার সাথে আর কি করলে এ অভিযানে সফল হবে? গভীরভাবে এই সকল কিছু বিবেচনা করছে। কর্পোরাল ক্লার্ক হাসেম সন্ধ্যায় ঘরে ঢুকে স্ত্রীকে বললেন, বাচ্চাদের পোলিও টিকা খাওয়াতে হবে। আগামীকাল সকাল 7টায় সেনাপ্রধান মোস্তাফিজুর রহমান মালবিকায় এসে শিশুদের পোলিও টিকা খাওয়াবেন। কথাটি শুনে রেন্টুর দিক হারা নাবিকের দিক খুঁজে পাবার মতো মনে হলো। যার জন্য সে হন্যে হয়ে ঘুরে ফিরছে, যাকে অপহরণ করবার জন্য সেই মালবিকা ভবনের ঘরে অবস্থান নিচ্ছে, সেই শিকার নিজেই খোদ এসে এই ভবনের নিচ তলায় উপস্থিত হচ্ছে। কি আছে বিধাতার মনে তা বিধাতাই জানে। 14 তলা ভবন মালবিকার নিচতলার উত্তর পশ্চিমের কক্ষ শিশুদের চিকিৎসালয়, উত্তর পূর্বে সিএসডি এর বিক্রয় কেন্দ্র, পূর্ব দক্ষিণে সাইকেল স্ট্যান্ড, পশ্চিম দক্ষিণে নামাজ ঘর। এই নামাজ ঘরের 3-4 গজ বিপরীতেই শিশু চিকিৎসালয়। এই সকল কিছুই রেন্টুর নখদর্পণে। তবুও সে এশার নামাজ পড়তে আনন্দের সাথে নিচতলায় নামাজ ঘরে আসলো। আসলে সকল কিছু নতুন করে দেখে হিসাব নিকাশ করাই ছিল তার এই নামাজ ঘরে আসবার মূল লক্ষ্য। নিচে নেমে সে দেখলো সকল কিছু ঝকঝকে চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। বাইরে লাল, নীল, সবুজ, হলুদ নানা রঙের পতাকা টানানো হচ্ছে। নামাজ ঘরে নতুন চাদর বিছানো হচ্ছে। নামাজ ঘরের দরজার পাশেই সেনাপ্রধানের বসবার চেয়ার রাখা হয়েছে। নামাজ শেষ করে সকল কিছু উত্তম রূপে দেখে মনের আনন্দে রেন্টু লিফট করে কোয়ার্টারে চলে গেল। কোয়ার্টারে যেয়ে প্রথমেই সে অস্ত্রটি বের করে পরীক্ষা করে এটার কার্যক্ষমতা পুনরায় নিশ্চিত করলো। হাশেমের স্ত্রী রেন্টুকে খেতে দিলেন। আনন্দে, উত্তেজনায়, উৎকণ্ঠায়, সফলতার, ব্যর্থতার, সুচিন্তার, দুশ্চিন্তার তীব্র আঘাতে তার গলা দিয়ে খাবার নামল না। সে খাদ্য খাবার কিছুক্ষণ চেষ্টা করে বিফল হলো। অবশেষে খাবারের চেষ্টায় ক্ষান্ত দিয়ে শয্যা ঘরে প্রবেশ করলো। ঘরের দরজা আটকিয়ে বিছানা ঝেড়ে মুছে পরিষ্কার করে অস্ত্রটি বালিশের পাশে শিহরে রেখে শুয়ে পড়ল। কিন্তু ঘুম হলো না। সারা রাত্রি শুধু জল্পনা কল্পনা, নানা কথা, নানা স্মৃতি ভিড় করতে থাকলো। ফজরের আজান হবার পূর্বেই অজু করে নামাজের জন্য প্রস্তুত হয়ে দয়াময় পরম দয়ালু বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আল্লাহ পাকের নাম জপ করতে লাগলো। আল্লাহু আকবর, আল্লাহু আকবর। আজান শেষ না হতেই রেন্টু অস্ত্রটি পায়ের সাথে উত্তম রূপে বেঁধে পায়জামা পাঞ্জাবি পরে হাতে তসবি নিয়ে মালবিকার নিচতলায় নামাজ ঘরে আসলো। রেন্টুর তর সইছে না, সময় কাটছে না। কখন আসবে সেই মহেন্দ্রক্ষণ, যেই মহেন্দ্রক্ষণে সে সেনাবাহিনী প্রধানকে জিম্মি করবে।
স্ত্রী, কন্যা, মাতাকে প্রধানমন্ত্রী নিয়োজিত ঘাতকদের কবল থেকে উদ্ধার করে বিদেশ নিয়ে যাবে। এখন কি হচ্ছে, পর মুহূর্তে কি হবে, কি ঘটবে, তা বিধাতা জগদীশ্বরই কেবল জানেন। মানুষের তা জানবার সাধ্য নেই, বুঝবার সাধ্য নেই। ধীরে ধীরে মুসল্লিগণ নামাজ ঘরে উপস্থিত হলেন। ফজরের জামাত শেষ হলো। একে একে সকল মুসল্লি চলে গেলেন। বাকি রইল কেবল রেন্টু। সে দরজার পাশে প্রাচীরের গায়ে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে তসবিহ জপ করতে লাগলো। মুখে মুখে সে যতই তসবিহ জপ করুক, বুকের গভীরে, অন্তরের ভিতরে তার একটাই চিন্তা, একটাই খেয়াল। সে বেঁচে গিয়েও মরে গিয়েছে। স্ত্রী, কন্যা, মাতা বন্দী আছে। এখন মরে গিয়ে হলেও মাতা, স্ত্রী, কন্যাদের খুনি ঘাতকের জিম্মি হতে মুক্ত করতে হবে। এটাই তার একমাত্র ইচ্ছা। এখন তিলে তিলে, কষ্টে কষ্টে, প্রতি মুহূর্তে মরবার চাইতে একবার চিরতরে মরে যাওয়াই ভালো। আজ যা হবার হবে, হয় মৃত্যু, না হয় সফলতা। এসপার ওসপার একটা হবেই। গত 2টি অপারেশন ভণ্ডুল হয়েছে, আজ আর তা হতে দেওয়া যাবে না। ফলাফল নিষ্পত্তি করতেই হবে, এ বিষয় চূড়ান্ত। রেন্টু চোখ বুঝে তসবিহ জপ করছে আর হাতের আঙুল দিয়ে তসবির দানা কাটছে। এ সময় চোখের পাতায় তার মা এসে উপস্থিত হলেন এবং কানের পর্দায় রেন্টু বলে শব্দ করে বিরক্ত সহকারে শাসনের সুরে বললেন, বাবা, আমি বৃদ্ধ হয়েছি। আমার কথা তোমার গ্রাহ্য হবে কি হবে না তা আমি জানি না, তবে আমি তোমাকে যা বলছি তা তোমার ভালোর জন্যই বলছি, মঙ্গলের জন্যই বলছি। সেনাপ্রধানকে জিম্মি বা অপহরণ করতে আমি তোমাকে বারবার নিষেধ করছি। তুমি কখনোই এই কাজ করো না। এই কাজে তুমি সফল হবে না ব্যর্থ হবে তা বিষয় না, কিন্তু তুমি এই কাজ দ্বারা ফল পাবে না। এখন মনে হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এত চিনেও কিছু চেনা তোমার বাকি আছে। রেন্টুর স্নেহময়ী মা গভীর স্বরে বলতে লাগলেন, এক সেনাপ্রধান কেন, গোটা সেনাবাহিনীকে, এমনকি গোটা দেশ এবং জাতিকেও যদি তুমি জিম্মি করে ফেলো, তাহলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছুই যাবে আসবে না। সে তোমাকে ছাড়বে না, হত্যা করবেই। সেনাবাহিনী প্রধান বলো, দেশ বলো, জাতি বলো, সকল কিছু ধ্বংস হয়ে গেলেও শেখ হাসিনার বিন্দু মাত্র দুঃখ হবে না। এসবই তোমার জানা থাকবার কথা। এরপরও তুমি মূর্খের মতো কি চিন্তা করে সেনাপ্রধানকে জিম্মি করতে যাচ্ছ? আমার কথা না হয় ছেড়েই দাও। আমি বৃদ্ধ হয়েছি, মরে গেলেই কি, বেঁচে থাকলেই কি। কিন্তু তুমি যা করতে যাচ্ছ তাতে তোমার স্ত্রী, কন্যাগণ অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী দ্বারা জিম্মি অবস্থায় যাও বেঁচে আছে তাও আর বাঁচবে না। তুমি এই কাজ করেছো, এই সংবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কানে প্রবেশ করা মাত্র সে জ্বলে উঠবেন এবং সবার আগে তোমার স্ত্রী, কন্যাদেরকে হত্যা করবেন। এতে কি কোনো সংশয় আছে? আল্লাহ পাক কপালে যা লিখেছেন তা বদলাবার সাধ্য কারণেই। সেনাপ্রধানকে জিম্মি করবার যে চিন্তা তোমার মনের মাঝে দানা বেঁধেছে তা তুমি ঝেড়ে ফেলে দাও। মায়ের আদেশ শিরোধার্য করো। এক সেনাপ্রধান তো দূরে থাকুক, হাজার সেনাপ্রধানের বিনিময়েও প্রধানমন্ত্রী তোমাকে ছাড়বে না। সেনাপ্রধানকে তুমি মেরে ফেলতে পারবে, কিন্তু তোমার লক্ষ্য হাসিল হবে না। অতএব তুমি এই পরিকল্পনা বাতিল করে এইখানে থেকে সৈনিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহের দানা বেঁধে দাও। সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোস্তাফিজুর রহমান যথাসময়ে এসে উপস্থিত হলেন। নামাজ ঘরের বন্ধ দরজার ভিতরে রেন্টু বসে আছে। দরজার অপর পাশে সেনাপ্রধান শিশুদের পোলিও খাওয়াচ্ছেন। সেনাপ্রধানকে আক্রমণ করবার কথা ছিল, কিন্তু এখন মায়ের অলঙ্ঘনীয় আদেশ স্মরণ করে উপদেশ সমূহের যথার্থতা বিবেচনা করে রেন্টু আক্রমণে ক্ষান্ত রইল। গভীরভাবে চিন্তা ভাবনা, বিচার বিশ্লেষণ করে দেখল মা ঠিকই বলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন হিংস্র, প্রতিহিংসা পরায়ণ এবং নিজ পরিবার, ভিন্ন দেশ ও জাতির জন্য যার অন্তরে অনুমাত্র অনুভূতি নেই, দরদ নেই, ভালোবাসা নেই, সে সেনাবাহিনী প্রধানকে জিম্মি হতে মুক্ত করতে রেন্টুর স্ত্রী কন্যাদের মুক্তি দিয়ে বিদেশে চলে যাবার সুযোগ করে দিবেন, এটা আশা করা আহাম্মকের স্বর্গে বাস করার সামিল। মায়ের অদৃশ্য পরামর্শে রেন্টু ভিন্ন কৌশল অবলম্বন করলো, ভিন্ন পন্থা, ভিন্ন পথ ধরল। সেনাপ্রধান শিশুদের পোলিও ভ্যাকসিন খাইয়ে দিয়েই চলে গেলেন। দয়াময় পরম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। যার প্রতি মায়ের আশীর্বাদ থাকে, সৃষ্টিকর্তাও তার প্রতি রাজি থাকেন। তিনি আল্লাহ পাক সকলেই জানেন। একমাত্র প্রভুই বলতে পারেন কখন কি হবে। তিনি ব্যতীত আর কারো এটা বুঝবার, জানবার সামর্থ্য নেই।
কিছুক্ষণ আগেও কি ভাবা হয়েছিল, কিসের প্রস্তুতি চলছিল, আর এখন কি হলো? রেন্টু কি ভয়ানক বিপজ্জনক ভুল সিদ্ধান্ত হতে, কি মারাত্মক বিপদগামী পথ হতে ফিরে আসলো? তা ভেবে দেখলে অবাক না হয়ে পারা যাবে না। ভিন্ন কৌশলে, ভিন্ন পন্থায়, ভিন্ন পথে এগিয়ে যাবার নিমিত্তে মালবিকার নামাজ ঘর হতে রেন্টু উঠে জোহর নামাজ পড়তে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নির্ভীক ৩২ ব্যাটালিয়ন মসজিদে উপস্থিত হলো। চতুর্দিকে কড়া নিরাপত্তা প্রহরী, চকচকে ঝকঝকে পরিষ্কার, পিন পতন নীরবতা, গাছের ছায়া ঘেরা ৩২ বেঙ্গল, আম জাম কাঁঠাল লিচু প্রভৃতি ফল ও বনজ গাছের মধ্যবর্তী স্থানে মসজিদ। নামাজ শেষ হলো। কতিপয় জেসিও এনসিও নামাজ শেষে হাদিস পড়তে গোল হয়ে বসলেন। জেসিও এনসিও ছাড়া বাকি সকল মুসল্লিগণ নামাজ শেষে চলে গেছেন। হাদিস পাঠ শেষ করে মোনাজাত হলো। এরপর সৈনিকগণ বলাবলি করতে লাগলেন। গতকাল গুলিস্তান আওয়ামী লীগ প্রধান কার্যালয়ের সামনে থেকে কুকুরের মাথায় টুপি পরে এবং মুখে দাড়ি লাগিয়ে একটি মিছিল বের করা হয়। মাথায় টুপি দেওয়া, মুখে দাড়ি লাগানো কুকুরের গায়ে পাকিস্তানের দালাল লিখে শহর ঘোরানো হয়। কুকুরের মুখে দাড়ি, মাথায় টুপি দিয়ে আওয়ামী লীগ সমর্থকগণ এই দেশের সকল আলেম ওলামায়ে কেরাম ও মুমিন মুসলমানকেই অপমান করেছে। মাথায় টুপি দেওয়া দাড়িওয়ালা সকল মুসলমানকেই পাকিস্তানের দালাল বলে বোঝানো হয়েছে। অথচ আমরা কত সৈনিক যুদ্ধ করে আমাদের প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করেছি। মুসলমান বলে আজ আমরা মুখে দাঁড়িয়ে রেখেছি, মাথায় টুপি পরেছি, আর এটার জন্যই আমরা মুক্তিযোদ্ধা সৈনিকগণ পাকিস্তানের দালাল বনে গেলাম। এই দেশের নিরীহ ধর্মপ্রাণ মুসলমানেরা যৌবন বয়সে দাড়ি না রাখলেও, মাথায় টুপি না দিলেও বয়স বাড়বার সাথে সাথে দাড়ি রেখে মাথায় টুপি দিয়েই থাকে। তারা সকলেও পাকিস্তানের দালাল বলে গণ্য হলো। শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবার সুফল এটাই। এক সৈনিক বললেন, শুনছি আগামীতে জোর করে হলেও আবারও ক্ষমতায় আসবে। তাহলে তো মাথায় টুপি, মুখে দাড়ি লাগবে না, ধুতি না পরলেই পাকিস্তানের দালাল হতে হবে। শেখ হাসিনা সরকার যেদিকে যাচ্ছে তাতে কাশ্মীরের রাজার ন্যায় বাংলাদেশকে কোন দিন ভারতের অঙ্গরাজ্য ঘোষণা করে দেন, এটাই এখন ভাববার বিষয়। ভারতের পশ্চিম বাংলার রাজধানী কলকাতার গুরুত্বহীন একটি ক্ষুদ্র বইমেলা, যে বইমেলায় পৃথিবীর কোনো রাষ্ট্রের একজন কর্মকর্তাও উপস্থিত হননি, এমন একটি মেলা উদ্বোধন করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গিয়ে হাজির হলেন। ভারতীয় কর্মকর্তাগণ বারবার শেখ হাসিনাকে পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী বলে সম্বোধন করলেন, কিন্তু শেখ হাসিনা ভারতীয় কর্মকর্তাদের ইচ্ছাকৃত এই ভুল একবারও সংশোধন করলেন না। তিনি একবারও বললেন না, আমি পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী নই, আমি স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীর সংজ্ঞা কি, তফাৎ কি, তা ভারতীয় কর্মকর্তাদের অজানা থাকবার কথা না। কারণ ভারতেই মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী এই দুইয়ের শাসন বিদ্যমান। তাদের খুব ভালো করে জ্ঞান রয়েছে যে ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতের অধীনস্থ কোনো অঙ্গরাজ্যের সরকার প্রধানকে মুখ্যমন্ত্রী বলা হয়ে থাকে এবং কেন্দ্রীয় সরকার প্রধানকে বা স্বাধীন কোনো পৃথক রাষ্ট্রের মন্ত্রী শাসিত সরকার প্রধানকে প্রধানমন্ত্রী বলা হয়ে থাকে। এখন প্রশ্ন হলো, ভারতীয় কর্মকর্তাগণের উত্তম রূপে এটা জানা থাকা সত্ত্বেও কেন তারা স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বারবার মুখ্যমন্ত্রী বলে ঘোষণা করলেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেনই বা এটা সংশোধন না করে নীরব থাকলেন? প্রথমত, ভারতীয় কর্মকর্তাগণের এটা যে ভুল করে বলা না এবং এটা সংশোধন করলে ভারতীয়রা যে অসন্তুষ্ট হবেন তা তিনি ভালো মতোই জানেন। দ্বিতীয়ত, ভারত বাংলাদেশে প্রধানমন্ত্রী না, একজন মুখ্যমন্ত্রী চান, যিনি ভারতের অধীনস্থ রাজ্যসমূহের মুখ্যমন্ত্রীদের ন্যায় ভারত সরকারের আজ্ঞাবহ হয়ে ভারতীয় স্বার্থ রক্ষা করবেন। তৃতীয়ত, বাংলাদেশকে অধীনস্থ অঙ্গরাজ্যে পরিণত করবার সুদূর প্রসারী ভারতীয় দূরভিসন্ধির শেখ হাসিনাও একজন অংশীদার। তার হিসাব হলো, প্রধানমন্ত্রীর স্থলে মুখ্যমন্ত্রী কেন? মুখ্য সচিব বললেও আপত্তি নেই, শুধু তাকে ক্ষমতায় রাখতে হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতীয় কর্মকর্তাগণের প্রকাশ্যে মুখ্যমন্ত্রী বলবার কারণ হলো, ১. শেখ হাসিনা স্বয়ং এই ঘোষণাকে কিভাবে গ্রহণ করলেন তা পর্যবেক্ষণ করা। ২. ঘোষণার দ্বারা বাংলাদেশের জনগণের মাঝে কিরূপ ক্রিয়া প্রতিক্রিয়া হলো, মেনে নিল কিনা, না মেনে নিলে কতখানি না মানল তা নির্ণয় করা। ৩. এই দুইয়ের ফলাফলের উপর ভিত্তি করে তাদের অভিসন্ধির কার্যকারিতা পরীক্ষা নিরীক্ষা করে মূল পরিকল্পনা বাস্তবায়িত করবার পরবর্তী কৌশল নিরূপণ করা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য তার এক অযোগ্য আত্মীয় অবসরপ্রাপ্ত মেজর জেনারেলকে নতুন করে চাকরিতে যোগদান করিয়ে লেফটেন্যান্ট জেনারেল পদোন্নতি দিয়ে সেনাবাহিনী প্রধান করে রেখেছেন এবং অচিরেই এমন অযোগ্য ব্যক্তিকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে স্থায়ীভাবে সেনাপ্রধান করে রাখবার মতলব বাড়ছেন। ফারাক্কা বাঁধ দিয়ে ভারত আমাদের পদ্মা নদীর পানি শুধু আটকিয়ে রাখে নাই, তারা উজানে কৃত্রিম নদী কেটে নদীর গতি পরিবর্তন করে পানি নিয়ে যেয়ে উত্তরপ্রদেশ এবং রাজস্থানের মরুভূমিতে ফসল ফলাচ্ছে। এটা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। আন্তর্জাতিক আইন অনুযায়ী নতুন গতিপথ পরিবর্তন করা এবং পানি আটকিয়ে রাখা অপরাধ। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতিসংঘে একবার এই প্রসঙ্গ উত্থাপনও করেছিলেন, কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফারাক্কা চুক্তির নাম করে যে শুভঙ্করের ফাঁকির চুক্তি করেছেন, তাতে আন্তর্জাতিক সংস্থায় এই বিষয়টি উত্থাপনের পথও বন্ধ করেছেন, পানি পাওয়াও বন্ধ করেছেন। সেনাবাহিনীর প্রতিটি ব্যাটালিয়নে একটি করে মসজিদ আছে। সেই সকল মসজিদ সহ পুরাতন গ্যারিসন মসজিদ, MES মসজিদ, ক্যান্টনমেন্ট মসজিদে রেন্টু নামাজ শেষে হাদিস পাঠ করে জেসিও, NCO এবং সৈনিকদের নিয়ে এই সকল বিষয় ব্যাপক আলোচনায় লিপ্ত হলো। আসর নামাজ এক মসজিদে, মাগরিব নামাজ অন্য মসজিদে, এশার নামাজ অপর মসজিদে, এইভাবে ঘুরে ঘুরে মসজিদ হতে মসজিদে নামাজ পড়া, হাদিস পাঠ এবং আলোচনা অব্যাহত গতিতে চলতে থাকলো। এটা ছাড়া মালবিকার নিচতলার নামাজঘর, 14 তলার ছাদের উপর, ক্যান্টিন ইত্যাদি স্থানে এই সকল আলোচনা ছড়িয়ে পড়ল। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিকই তার আত্মীয় সেনাপ্রধান মোস্তাফিজুর রহমানকে জেনারেল পদোন্নতি দান করলেন। গোটা সেনাবাহিনী ভিতরে ভিতরে ফুঁসে উঠল। শেখ হাসিনা তার নিকট দূরাত্মীয় দেশি এবং তার পিতার গড়া রক্ষী বাহিনীর অফিসারদের সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে বসিয়ে সেনাপ্রধান মোস্তাফিজুর রহমানকে অবসর দিয়ে 3 জনকে ডিঙিয়ে মেজর জেনারেল হারুনকে লেফটেন্যান্ট জেনারেল পদোন্নতি দিয়ে সেনাপ্রধান করলেন। জনগণের ভোট না পেলেও ছলে বলে কলা কৌশলে পুনরায় ক্ষমতায় আসবার জন্য নির্বাচন কমিশন, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে SP, DC সহ সকল স্থলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব লোক বসালেন। অবস্থা এমন দাঁড়ালো যে শেখ হাসিনা ক্ষমতায় থেকেই নির্বাচন করতে চান, কিন্তু যে রকম ভাবে সাংবিধানিক বিধিনিষেধ রয়েছে, তাই সকল স্তরে নিজস্ব লোক স্থাপন করে তত্ত্বাবধায়ক সরকারের নিকট নামে মাত্র ক্ষমতা হস্তান্তর করে মূলত নিজের কাছে ক্ষমতা রেখে নির্বাচনের প্রস্তুতি নিতে লাগলেন। এই পরিস্থিতিতে সেনাবাহিনীর মেজর, ক্যাপ্টেন, জেসিও, NCO এবং সৈনিকদের মাঝে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হলো। তত্ত্বাবধায়ক সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করে শেখ হাসিনার বিদায় পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করবার অনুরোধ করে সৈনিকদের রেন্টু বোঝালো, আপনাদের হতাশ হবার কারণ নেই, নির্বাচনের দায়িত্বে তো আপনারাই ফিল্ডে যাবেন। আপনাদের কমান্ডিং অফিসারগণ যতই শেখ হাসিনার লোক হোক, তারা তো আর নিজেরা ফিল্ডে যাবেন না, এবং নির্বাচনী ফিল্ডে যাবার কালে তারা আপনাদেরকে নিশ্চয়ই এই কথা বলে দিতে পারবেন না যে ফিল্ডে যেয়ে ব্যালট পেপারে নৌকা মার্কায় সিল মেরে বাক্স ভরে দিবেন। অতএব আপনাদের দুশ্চিন্তার কারণ নেই। আপনারা ফিল্ডে যেয়ে জনগণের পূর্ণ নিরাপত্তা বিধান করবেন। আপনারা যদি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন, তাহলে আপামর জনতা ভোট কেন্দ্রে উপস্থিত হবেন এবং তাদের ভোট প্রদান করবেন। জনতা যদি ভোট কেন্দ্রে যেয়ে ভোট প্রদান করবার সুযোগ পেয়ে যায়, তাহলে শেখ হাসিনা ও তার দলকে ডুবিয়ে ছাড়বেন। মনে রাখবেন, শেখ হাসিনা ও তার লোকদের কৌশল হলো জনগণ যাতে ভোট কেন্দ্রে না যেতে পারে, ভোট প্রদান করতে না পারে। এর জন্যই জনগণকে নিরুৎসাহিত করবার জন্য তারা কৌশলে প্রচার করছে। যেভাবেই হোক শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবে। দেশের ভাগ্য, দেশের ভবিষ্যৎ সকল কিছুই নির্ভর করছে আপনারা যারা সৈনিক, আপনাদের উপর। আপনারা জনগণকে নিরাপত্তা দিন, সাহস দিন, জনগণ তাদের পথ বেছে নিবে। নির্বাচন অত্যাসন্ন হলো। নানা প্রকার ধূম্রজাল সৃষ্টি করে অবশেষে তত্ত্বাবধায়ক সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করে শেখ হাসিনা প্রস্থান করলেন। যেই প্রস্থান করলেন, সঙ্গে সঙ্গে ঢাকা ক্যান্টনমেন্ট সহ সারা দেশের চেহারা পাল্টে গেল। কই সেই যমদূত সাদৃশ্য অবৈধ অস্ত্রধারী খুনির দল? কই সেই নির্দয় নিষ্ঠুরেরাই বা কোথায়? একই আজ দস্যুদের দেখছি না কেন? শেখ হাসিনা কর্তৃক নিয়োজিত দস্যুদের আনাগোনাও লক্ষ্য হচ্ছে না। এত নীরবতা কিসের জন্য? ময়না চোখ স্থির করে অনেকক্ষণ স্থির হয়ে বাইরে তাকিয়ে রইল, কিন্তু না, কিছুই বুঝে উঠতে পারল না। বাড়ির দূরে নিকটে যেইখানে অস্ত্রধারী দস্যুগণ সারাক্ষণ পাহারা দিচ্ছিল, সেইখানেও আজ কেউ নেই। সমুদয় স্থান দস্যু শূন্য, ফাঁকা। রেন্টুর বৃদ্ধা মাতা অম্লান বদনে নীরবে বসে রয়েছেন। ক্ষণে ক্ষণে কাতর কণ্ঠে বলছেন, বাবা রেন্টু, বাবা আমার,
তুই কোথায় আছিস? তুই বেঁচে থাক বাবা। প্রধানমন্ত্রী থেকে শেখ হাসিনা ভেবেছিলেন রেন্টুকে হত্যা করবেন, হত্যা করে লাশ গুম করবেন এবং আমার ফাঁসি চাই গ্রন্থটি মাটি চাপা দিয়ে মনের আগুন নির্বাপিত করবেন। কিন্তু তা হলো না। মনের আগুন নিভল না, মনের আশা মিটল না। এত সব ঘটিয়েও কৃতকার্য হতে পারল না, আশাও পূর্ণ হলো না। তার মনের আগুন মনেই রয়ে গেল। শেখ হাসিনা বোধ হয় রেন্টুর এক এক ভীষণ মূর্তি স্বপ্নে দেখে নিদারুণ আতঙ্কে জড়সড় হচ্ছেন, কিন্তু কাঁদতে পারছেন না, পালাবার উপযুক্ত স্থান খুঁজে পাচ্ছেন না। আবার নিজেই রেন্টুর লাশ জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করছেন। 1 অক্টোবর 2001 ফজর নামাজ শেষ করে মসজিদ হতে ঘরে না এসে সূর্য উদিত হবার আগেই মানুষ ভোট কেন্দ্রে যেয়ে জড়ো হতে লাগলো। সৈনিকেরা জনতার নিরাপত্তায় কড়া প্রহরায় নিয়োজিত রইল। সন্ত্রাসী কুচক্রীগণ পালিয়ে গেল। লোহিত বর্ণ ধারণ করে পূর্ব কাশপতি রবিদেব সহস্রকর বিস্তার করে যতই আসতে লাগলো, ভোট কেন্দ্রে নরনারী নির্বিশেষে জনতা ততই ভিড় জমাতে লাগলেন। দেখতে দেখতে সূর্যদেবের পূর্ণ আগমন ঘটল। ঘর ছেড়ে মহিলা পুরুষ সকল ভোটার ভোট কেন্দ্র ঘিরে ফেললেন। দেশপ্রেমিক সেনাবাহিনী অতন্দ্র প্রহরীর ন্যায় সজাগ পাহারায় রইলেন। ভোটের সকল ইতিহাস পিছনে ফেলে ভোটারেরা নতুন এক বিরল ভোটের ইতিহাস সৃষ্টি করলেন। প্রতিবাদী বিক্ষুব্ধ উষা সহস্রতে যে নাগরিকগণকে জাগরিত করল এবং সরকার প্রধান হয়ে বিনা বিচারে বই লিখবার কারণে নাগরিককে হত্যা করে সীমাহীন ক্ষমাহীন অপরাধ, এই কথাটি সকলের কানে কানে ঘোষণা করে দিল। বিধাতার বিধান মতো প্রচণ্ড জনরোধের তুফানে বলদর্পী, অবিচারী, নাগরিক হত্যাকারী, স্বেচ্ছাচারী শেখ হাসিনা তার তরি নিয়ে পরাজয়ের নীল নদে চিরতরে ডুবে গেল। প্রধানমন্ত্রী হয়ে অতি ক্ষুদ্র নাগরিক রেন্টুকে হত্যার আদেশ দিতে, হত্যার ষড়যন্ত্র ও আয়োজন করতে শেখ হাসিনার কি মনে হলো না স্ত্রী স্বামী হারা হয়ে বিধবা হলে, সন্তানেরা পিতৃহীন হয়ে এতিম হলে তাদের মুখের দিকে চেয়ে কেউ কি কাঁদবে না? অনাচার অবিচারের এই কলঙ্কের দৃষ্টান্ত ঘুচবে কি সে? আল্লাহর মহিমা অপার। তিনি আজ যাকে রাজ ক্ষমতার অধিকারী করছেন, কাল তাকেই ভিখারি বানাচ্ছেন। রাজ ক্ষমতায় যে কেউ কেউ নিজেকে সর্বশক্তিমান প্রতীয়মান করে, তা সত্য। এতে যে একটু সন্দেহ ছিল, তা শেখ হাসিনার কর্ম দ্বারা একেবারেই দূর হলো। ধন্য তোমার কর্ম, ধন্য তোমার চিন্তা বুদ্ধি, ধন্য তোমার প্রধানমন্ত্রিত্ব। দয়াময় পরম দয়ালু আল্লাহ পাকের ইচ্ছা পূরণে কারো বাধা দেবার ক্ষমতা নেই। তারই কৃপায় 1 অক্টোবর 2001 সাল এই দেশের মানুষ ভোট যুদ্ধে শেখ হাসিনাকে পরাজয়ের গভীর সমুদ্রে ডুবিয়ে ছাড়ল। পাপীর অধোগতি, দুর্গতি ভিন্ন, সদ্গতি কোথায়? অবৈধ অস্ত্রধারী খুনির দল পালিয়ে গেল। রেন্টু হত্যা পরিকল্পনা বাস্তবায়নের প্রধান দায়িত্বপ্রাপ্ত ভারতীয় গোয়েন্দা রয়ের সদস্য রামমোহন দাস ওরফে মানু মজুমদারের নেতৃত্বে কতিপয় দুর্বৃত্ত ভারতে গিয়ে আশ্রয় নিল। সকল দুর্ভাবনা, দুশ্চিন্তা, শেখ হাসিনার ভয় হৃদয় থেকে সরে গেল। রেন্টু আপন ঘরে ফিরে আসলো। মাতা, স্ত্রী, কন্যা সকলের আনন্দের সীমা রইল না। সুখের কান্নায় নরনারী আবাল বৃদ্ধ সকলেই কাঁদে। রেন্টুর মাতা, স্ত্রী, কন্যা সকলেই সুখের কান্নায় চোখের জল ফেললেন। মাতা কন্যাদয় পুত্র পিতাকে আলিঙ্গন করে মুখে চুম্বন করলেন। সৃষ্টিকর্তার মহিমার জয়, অধম অপদেবতার ক্ষয়, এর উজ্জ্বল দৃষ্টান্ত জ্বলন্ত রেখায় আবারও ইতিহাসের পৃষ্ঠায় অঙ্কিত হল। মাননীয় আদালত এবং জুরি মহাদয়গণ, ঘটনার বিবরণ। মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু আমার ফাঁসি চাই গ্রন্থের লেখক। বইটি জুন 2000-এর 1-2 তারিখে বের হয়। 7 জুন 2000 আমার ফাঁসি চাই বইটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার ফুফাতো ভাইয়ের ছেলে এবং শেখ হাসিনার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নজিব আহমেদ নজিব বইটি গণভবনে শেখ হাসিনার হাতে পৌঁছে দেয়। বইটি দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাগান্বিত ও ক্ষুব্ধ হন এবং ওই সময় তাৎক্ষণিকভাবে রেন্টুকে হত্যা করার আদেশ দেন। অতঃপর প্রতিহিংসা পরায়ণ হয়ে তার পরের দিন অর্থাৎ 8 জুন বিকেলের শেষে সন্ধ্যার আগে গণভবনের নিচতলার পূর্ব দিকের ড্রয়িং রুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠান্ডা মাথায় নিম্নোক্ত ব্যক্তিদের নিয়ে বৈঠক করেন এবং আমার ফাঁসি চাই বইয়ের লেখক মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে হত্যার ষড়যন্ত্র, পরিকল্পনা ও সিদ্ধান্ত নেন এবং হত্যার চূড়ান্ত আদেশ দেন। বৈঠকে শেখ হাসিনার নিকট সার্বক্ষণিকভাবে নিয়োজিত ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট রামমোহন দাস ওরফে মানু মজুমদারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই হত্যা ষড়যন্ত্র ও পরিকল্পনা কার্যকর ও বাস্তবায়িত করার নেতৃত্ব প্রদান করেন। বৈঠকে উপস্থিত ব্যক্তিবর্গ: 1. শেখ হাসিনা, প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। 2. শেখ রেহানা, শেখ হাসিনার ছোট বোন।
3. রামমোহন দাস ওরফে মানু মজুমদার, ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর এজেন্ট। 4. নজিব আহমেদ নজিব, শেখ হাসিনার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী, বাবার ফুফাতো ভাইয়ের ছেলে। 5. বাহাউদ্দিন নাসিম, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস, বাবার আরেক ফুফাতো ভাইয়ের ছেলে। 6. মুক্তাদির চৌধুরী ওরফে রবিউল আলম চৌধুরী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিএস। 7. বজলুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার লিয়াজো অফিসার। মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু হত্যা ষড়যন্ত্র ও পরিকল্পনা কার্যকর ও বাস্তবায়িত করার অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানাকে অবহিত করার সার্বক্ষণিক দায়িত্ব দেয়া হয় নজিব আহমেদ নজিবকে। হত্যা পূর্ববর্তী ও পরবর্তী সকল বিষয়ে তদারকির ও সার্বিক সাহায্য সহযোগিতার দায়িত্ব দেয়া হয় যৌথভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিএস ও এপিএস এবং লিয়াজো অফিসার যথাক্রমে মুক্তাদির চৌধুরী ও বাহাউদ্দিন নাসিম এবং বজলুর রহমানকে। অতঃপর আমার ফাঁসি চাই গ্রন্থের লেখক মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে হত্যা করার ষড়যন্ত্র ও পরিকল্পনা কার্যকর ও বাস্তবায়িত করার কাজে সকলে মিলে নিয়োজিত হয়। এরা মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে হত্যা করার জন্য যোগাযোগ করে ঢাকা সিটি কর্পোরেশন নগর ভবনের বেআইনি অস্ত্রধারী সন্ত্রাসী টেন্ডারবাজ গ্রুপের সাথে। নগর ভবনের বেআইনি অস্ত্রধারী সন্ত্রাসীদের সাথে রামমোহন দাস ওরফে মানু মজুমদারের নেতৃত্বে নজিব আহমেদ, বাহাউদ্দিন নাসিম, মুক্তাদির চৌধুরী, বজলুর রহমান বৈঠক করে। ওই বৈঠকে সন্ত্রাসী বেআইনি অস্ত্রধারীদের জানানো হয় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে হত্যার নির্দেশ দিয়েছেন। তোমরা মানে সন্ত্রাসীরা মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে হত্যা করলে সিটি কর্পোরেশনের একচেটিয়া টেন্ডারবাজি সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অন্যান্য সকল বিশেষ সুযোগ সুবিধা দেয়া হবে। অতঃপর আসামিরা সকলে মিলে হত্যা করার জন্য বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে খুঁজতে শুরু করে। বিভিন্ন জন ও সূত্র থেকে এই সংবাদ জানতে পেরে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু স্ত্রী কন্যাদের নিয়ে গা ঢাকা দেন, আত্মগোপন করেন। এদিকে গোয়েন্দা পুলিশ, এসবি এবং এনএসআই এর লোকেরা মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে তার বাসা সহ সম্ভাব্য সকল জায়গায় খুঁজতে থাকে। এসবি এবং এনএসআই এর বক্তব্য ছিল, আমরা মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর সাথে দেখা করতে চাই এবং আমার ফাঁসি চাই বই চাই। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেলিয়ে দেয়া বেআইনি অস্ত্রধারী ঘাতকের দল বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে হত্যার জন্য হন্যে হয়ে খুঁজতে থাকে। দিন 10 পরে 19 জুন মায়ের অসুস্থতার কারণে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু স্ত্রী কন্যা সহ 62 BK দাস রোড, ফরাসগঞ্জ, সূত্রাপুর, ঢাকার বাসায় ফিরে আসে। 20 জুন 2000 সাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেলিয়ে দেয়া অবৈধ বেআইনি অস্ত্রধারী ঘাতক খুনিদের দল মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে হত্যার জন্য প্রথমে তার বাসা ও আশেপাশের এলাকা ঘিরে ফেলে। সূত্রাপুর থানার এসআই মোহাম্মদ আব্দুর রশিদের নেতৃত্বে থানা পুলিশ, এসবির এসআই জাফর আহমেদ এবং এনএসআই এর সহযোগিতায় ঘাতক খুনির দল মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে হত্যার জন্য পুরো এলাকা ঘেরাও করে ওত পেতে অপেক্ষা করতে থাকে। বিকাল 3টায় মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু টেলিফোন করার জন্য তার বাসার বিপরীত দিকে অবস্থিত সিমেন্টের দোকান মিনা ট্রেডার্সে যায়। এমন সময় পূর্ব থেকে ওত পেতে অপেক্ষায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেলিয়ে দেয়া খুনি ঘাতকের দল হত্যার উদ্দেশ্যে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে গুলি করে। ঘাতকদের মধ্যে থেকে মোট 3 জন 3টি পিস্তল থেকে হত্যার উদ্দেশ্যে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর উপর গুলি চালায়। খুনি ঘাতকদের 4টি গুলি মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর দেহে বিদ্ধ হয়। মহান সৃষ্টিকর্তা তার অপার মহিমা, রহমত, বরকত এবং কুদরত দ্বারা মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে ঘাতকের বুলেটে আহত অবস্থায় প্রাণে বাঁচিয়ে দেন। আল্লাহ পাক তার বান্দাকে বাঁচিয়ে রাখলে কারো পক্ষে কি ওই বান্দাকে হত্যা করা সম্ভব? তামাম জাহানের মালিক মহান আল্লাহ পাক এর দয়া, কুদরত এবং সাহায্যের ফলে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেলিয়ে দেয়া খুনি ঘাতকদের 4টি বুলেটে আহত অবস্থায়ও প্রাণ নিয়ে সবার অলক্ষ্যে পালিয়ে যেতে সক্ষম হন। ঘাতকেরা উল্লাস করতে করতে মোটরসাইকেল করে সূত্রাপুর থানার দিকে চলে যায়। অতঃপর সূত্রাপুর থানার এসআই মোহাম্মদ আব্দুর রশিদের নেতৃত্বে কতিপয় থানা পুলিশ, এসবির এসআই জাফর আহমেদের নেতৃত্বে এসবি এবং এনএসআই এর লোকজন ঘটনাস্থলে পড়ে থাকা ঘাতকদের গুলির খোসা কুড়িয়ে নিয়ে মিনা ট্রেডার্সের মেঝেতে পড়ে থাকা মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর রক্ত ধুয়ে মুছে পরিষ্কার করে ঘটনাস্থল ত্যাগ করে। অতঃপর ঘাতকের দ্বিতীয় দল এসে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লাশ খুঁজতে থাকে। লাশ না পেয়ে ঘাতক খুনিরা ঘটনাস্থলের লোকজনকে লাশ কোথায় জিজ্ঞেস করলে লোকজন জানি না বলে উত্তর দিলে অবৈধ ও বেআইনি অস্ত্রধারী সন্ত্রাসী খুনির দল অস্ত্র বের করে স্থানীয় লোকজনকে শাসিয়ে বলতে থাকে, লাশ দিয়ে নইলে তোদের মেরে ফেলবো।
তখন জনসাধারণ প্রাণের ভয়ে যে যেদিকে পারে পালিয়ে যায়। অতঃপর খুনি ঘাতকের দল ঘটনাস্থল ও আশেপাশের দোকান ও বাড়িঘরে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রিন্টুর লাশের জন্য তল্লাশি চালায়, কিন্তু তারা লাশ খুঁজে পেতে ব্যর্থ হয়। অতঃপর খুনির দল মুক্তিযোদ্ধা মতিউর রহমান রিন্টুর স্ত্রী ও নাবালিকা কন্যাদের অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়, কিন্তু এলাকার শত শত লোক ঘটনাস্থলে এগিয়ে এলে খুনি ঘাতকদের নারী ও শিশু অপহরণ প্রচেষ্টা ব্যর্থ হয়। অতঃপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক নিয়োজিত অবৈধ বেআইনি অস্ত্রধারী সন্ত্রাসী খুনি ঘাতকদের দল মুক্তিযোদ্ধা মতিউর রহমান রিন্টুর বৃদ্ধা মাতা, স্ত্রী, কন্যাসহ পরিবার পরিজনকে নিজ বাসভবনে জিম্মি করে রাখে। এদিকে আহত অবস্থায় মুক্তিযোদ্ধা মতিউর রহমান রিন্টু নৌকাযোগে মিলব্যারাক কেবি রোডে মনু ভাইয়ের বাসায় গিয়ে ওঠে এবং মনু ভাইয়ের প্যান্ট ও শার্ট পরে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটে গিয়ে সাংবাদিক সম্মেলন করে। আমার ফাঁসি চাই নামক বই লেখার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিন্টুকে হত্যা করার জন্য ভাড়াটিয়া খুনিদের দিয়ে গুলি করিয়েছেন এবং যে কোনো মুহূর্তে তাকে পুনরায় হত্যা করা হবে মর্মে বয়ান দেন এবং হত্যার উদ্দেশ্যে গুলি করে আহত করা এবং তার মৃত্যুর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দায়ী মর্মে ঘোষণা দেয়। হত্যা প্রচেষ্টা, গুলি, বোমা, অপহরণ এবং জিম্মি আটক ঘটনার 10 দিনের মাথায় 30 জুন 2000 সাল শেখ হাসিনা সরকার আমার ফাঁসি চাই বইটি নিষিদ্ধ ও বাজেয়াপ্ত করে। 30 জুন দেশের সকল জাতীয় দৈনিকে প্রকাশিত হয় মতিউর রহমান রিন্টু কর্তৃক লেখা আমার ফাঁসি চাই নামক বইটিতে সরকারের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষপূর্ণ এবং বৈরিতা উদ্রেককারী বিষয়বস্তু থাকায় বইটির সমুদয় কপি বাজেয়াপ্ত করা হয়েছে এবং এর পরবর্তী প্রকাশনা, বিক্রয়, বিতরণ ও সংরক্ষণ নিষিদ্ধ করা হয়েছে। 20 জুন 2000 মঙ্গলবার থেকে 15 জুলাই 2001 সাল পর্যন্ত ওই খুনি সন্ত্রাসীরা মুক্তিযোদ্ধা মতিউর রহমান রিন্টুর স্ত্রী, কন্যা, পরিজনকে জিম্মি ও আটক করে রাখে। অন্যদিকে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রিন্টুকে পুনরায় হত্যা করার জন্য ভাড়াটিয়া খুনি ঘাতকদের দল তার পিছু ধাওয়া করতে থাকে। 20 জুন 2000 হত্যার উদ্দেশ্যে গুলি করে আহত করার পর থেকে আজ এখন পর্যন্ত মুক্তিযোদ্ধা মতিউর রহমান রিন্টুকে হত্যা করার জন্য শেখ হাসিনা নিয়োজিত অবৈধ বেআইনি অস্ত্রধারী সন্ত্রাসী খুনি ঘাতকেরা তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে এবং তিনি গৃহহারা হয়ে ছদ্মবেশ ধারণ করে বিভীষিকাময় পলাতক জীবন যাপন করছেন। মুক্তিযোদ্ধা মতিউর রহমান রিন্টুর স্ত্রী, কন্যাদের 20 জুন মঙ্গলবার 2000 সাল থেকে 15 জুলাই 2001 সাল পর্যন্ত ঘাতকের দল জিম্মি ও আটক করে রাখে। তাদেরকে বাড়ির বাইরে যেতে দেওয়া হয়নি। ফলে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রিন্টুর কন্যা মারিয়াম রহমান, ডাকনাম স্বর্ণলতা, এর 2টি শিক্ষা বছর 2000 সাল এবং 2001 সাল নষ্ট করে দেয়া হয়েছে। নাগরিকের মৌলিক অধিকার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং নাগরিকের জানমাল, ইজ্জত তথা নাগরিকের জীবন রক্ষার পরিবর্তে রাষ্ট্রের প্রধান নির্বাহী হয়ে প্রধানমন্ত্রী বেআইনিভাবে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের দিয়ে নাগরিককে শুধু বই লেখার কারণে হত্যার উদ্দেশ্যে ভাড়াটিয়া খুনিদের দিয়ে গুলি করালে সেই দেশে আইন, আদালত এবং সংবিধানের কোনো অস্তিত্ব থাকে না এবং ওই ভয়ানক দুর্বিষহ বিভীষিকাময় পরিস্থিতিতে জীবনের নিরাপত্তাহীনতার জন্য, জীবন বাঁচানোর জন্য নাগরিকের শেষ ভরসা স্থল হিসেবে আইন আদালতের আশ্রয় চাওয়াও অসম্ভব হয়ে পড়ে। তখন আক্রান্ত নাগরিককে প্রধান নির্বাহী প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেলিয়ে দেয়া ঘাতকের হাত থেকে জীবন বাঁচানোর জন্য, শুধু প্রাণে বেঁচে থাকার জন্য পাহাড়ে, বনে, জঙ্গলে, জনমানবহীন অঞ্চলে পালিয়ে বেড়াতে হয়। ভয়ানক দুর্বিষহ বিভীষিকাময় পলাতক জীবনযাপন করতে বাধ্য হতে হয়। বাংলাদেশের প্রথম সরকার মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা মতিউর রহমান রিন্টুকে যে পরিচয়পত্র প্রদান করে তাতে পরিষ্কার ভাষায় বলা হয়েছে সর্বপ্রকার মুক্তিযোদ্ধা মতিউর রহমান রিন্টুকে সর্বপ্রকার সাহায্য করতে এবং তার নিরাপত্তা বিধান করতে। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধা মতিউর রহমান রিন্টুর নিরাপত্তা বিধানের পরিবর্তে তাকে হত্যা করার চেষ্টা করেছেন। সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হবে। অথচ রাষ্ট্রের প্রধান নির্বাহীর পদে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবিধান লঙ্ঘন করে বেআইনিভাবে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রিন্টুকে হত্যার চেষ্টা চালান, তার মৌলিক মানবাধিকার হরণ করেন এবং তার প্রতি চরম অবিচার করেন। সংবিধানে বলা আছে, আমরা দৃঢ়ভাবে ঘোষণা করছি যে বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি স্বরূপ এই সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখা এবং ইহার রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান আমাদের পবিত্র করবে।
অথচ রাষ্ট্রের প্রধান নির্বাহীর পদে বসে আমার ফাঁসি চাই নামক বই লেখার কারণে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে বেআইনিভাবে হত্যার চেষ্টা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবিধান রক্ষার পরিবর্তে অরক্ষিত করেছেন এবং নিরাপত্তা বিধানের পরিবর্তে সংবিধানকে নিরাপত্তাহীন করেছেন। শেখ হাসিনা রাষ্ট্রের প্রধান নির্বাহী প্রধানমন্ত্রী পদে সমাসীন হওয়ার সময় এই মর্মে শপথ গ্রহণ করেছিলেন যে, আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করব এবং আমি ভীতি বা অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করব। অথচ পবিত্র সংবিধানের প্রতি বিশ্বাসঘাতকতা করে, সংবিধানকে নিরাপত্তাহীন করে, সংবিধান রক্ষার পরিবর্তে অবজ্ঞা করে, অনুরাগ এবং বিরাগের বশবর্তী হয়ে বেআইনিভাবে শুধুমাত্র আমার ফাঁসি চাই নামক বই লেখার কারণে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে হত্যা করার চেষ্টা চালিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথের বরখেলাপ করেছেন, শপথ ভঙ্গ করেছেন। নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং সুবিচার নিশ্চিত না করে প্রধানমন্ত্রীর পদে বসে বই লেখার কারণে নাগরিককে হত্যার চেষ্টা চালিয়ে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ১. শপথ ভঙ্গ করেছেন, ২. সংবিধান লঙ্ঘন করেছেন, ৩. প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করেছেন, ৪. আইনের শাসন ধ্বংস করেছেন, ৫. মৌলিক মানবাধিকার হরণ করেছেন, ৬. অন্যায় অবিচারের শাসন প্রতিষ্ঠা করেছেন, ৭. মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু ও তার পরিবারের বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছেন, ৮. অবৈধ অস্ত্রধারীদের দিয়ে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর স্ত্রী ও নাবালিকা কন্যাদের অপহরণের চেষ্টা করেছেন, ৯. নারী ও শিশুদের জিম্মি করে রেখেছেন, ১০. নাগরিকের চলাফেরার স্বাধীনতা হরণ করেছেন, ১১. নাগরিককে হত্যার উদ্দেশ্যে গুলি করে আহত করেছেন, ১২. আদালতের আশ্রয় চাওয়ার অধিকার সহ সকল প্রকার সাংবিধানিক, নাগরিক, মৌলিক অধিকার কেড়ে নিয়েছেন তথা মানুষ হিসেবে বেঁচে থাকার সকল অধিকার, সকল সুযোগ ছিনিয়ে নিয়েছিলেন। রাষ্ট্রের প্রধান নির্বাহীর পদে বসে বই লেখার কারণে নাগরিককে হত্যার চেষ্টা এই মামলাটিতে ব্যতিক্রমী মামলা হিসেবে নিতে হবে। এই ব্যতিক্রমী মামলায় উল্লিখিত অভিযুক্ত সকলেই এই হত্যা প্রচেষ্টার সাথে জড়িত। তারা সকলেই হত্যা প্রচেষ্টা ষড়যন্ত্রের বৈদ্যুতিক তার স্পর্শ করেছিলেন এবং এর ফলে হত্যা প্রচেষ্টা ঘটেছে। হত্যার উদ্দেশ্যে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে গুলি করা হয়েছে এবং ঘাতক আসামিদের ৪টি গুলি তার দেহে বিদ্ধ হয়েছে। হত্যা ষড়যন্ত্র মামলা একটি জীবন্ত বৈদ্যুতিক তারের মতো এবং এই মামলায় অভিযুক্ত সকলেই এই তার স্পর্শ করার কারণে নিজেদেরকে ষড়যন্ত্রে জড়িত করেছেন। এটি একটি হত্যা ষড়যন্ত্র মামলা। বই লেখার কারণে রাষ্ট্রের প্রধান নির্বাহী প্রধানমন্ত্রী কর্তৃক লেখককে হত্যা প্রচেষ্টার ব্যতিক্রমী মামলা, যেখানে ষড়যন্ত্রের নেতাদের বিচারের জন্য এভিডেন্স অ্যাক্টের একটি সুনির্দিষ্ট আইনের প্রয়োগ দরকার। ষড়যন্ত্রকারীদের বিচারের জন্য পেনাল কোড ও এভিডেন্স অ্যাক্টের আইন ব্যবহার করতে হবে। এখানে এভিডেন্স অ্যাক্টের ১০ নং ধারা প্রয়োগ করতে হবে, কেননা এটি সাধারণ মামলা নয়। সরকারের সর্বোচ্চ নির্বাহীর পদে বসে প্রধানমন্ত্রী নাগরিককে রক্ষার পরিবর্তে হত্যা করার ষড়যন্ত্র ও হত্যা প্রচেষ্টার মামলা এটি। পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর বিরুদ্ধে আনীত মামলায় এই আইন প্রয়োগ করা হয়েছে। যদিও অভিযুক্তদের মধ্যে অজ্ঞাতনামা কয়েকজন হত্যার উদ্দেশ্যে পিস্তল দিয়ে গুলি করে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে আহত করেছে, কিন্তু অন্যান্যরা জেনে শুনেই হত্যা ষড়যন্ত্রে জড়িত ছিলেন, বিধায় তারা এই মামলা ও বিচার থেকে রক্ষা পেতে পারেন না। ২০শে জুন ২০০০ সাল হত্যা প্রচেষ্টা চালিয়ে লেখককে হত্যা করতে ব্যর্থ হওয়ার পর ২৬শে জুন ২০০০ সাল বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার এবং পুড়িয়ে মারার হুমকি দিয়ে দৈনিক দিনকালে আমার ফাঁসি চাই বইয়ের প্রকাশনা বন্ধ করা। ৩০শে জুন ২০০০ সাল সরকার আমার ফাঁসি চাই বইটি নিষিদ্ধ ও বাজেয়াপ্ত করেছেন। ৩০শে জুন ২০০০ সাল আমার ফাঁসি চাই বইটি সরকার নিষিদ্ধ ও বাজেয়াপ্ত করায় ও দৈনিক দিনকালে বই ছাপা বন্ধ করায় এবং বইয়ের লেখক মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু ২০ জুন ২০০০ সাল গুলিবিদ্ধ অবস্থায় সাংবাদিক সম্মেলন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে হত্যার জন্য গুলি করিয়েছেন বলে বয়ান দেওয়ার পর সরকার পক্ষ থেকে এর কোনো প্রতিবাদ না করায় ও লেখককে রক্ষার কোনো প্রকার কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এবং লেখক মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে গুলিবিদ্ধ করার ঘটনার কোনো পুলিশি তদন্ত না করায় স্পষ্ট প্রমাণ হয়েছে সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর হত্যা প্রচেষ্টার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জড়িত। সংবাদপত্রে এই অভিযোগ আনার পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কোনো প্রতিবাদ করেননি। এমনকি সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা এই হত্যা প্রচেষ্টার কোনোরূপ তদন্ত করেননি বা তদন্ত করার নাই। এতে প্রমাণ হয় প্রধানমন্ত্রীর পদে বসে শেখ হাসিনা এই হত্যা সংঘটিত করতে চেষ্টা করেছিলেন।
অবৈধ ও বেআইনিভাবে খুনিদের দিয়ে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে হত্যা প্রচেষ্টার দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর বর্তায়। কেননা ঘাতকের বুলেটে আহত অবস্থায় প্রাণ নিয়ে পালিয়ে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু সাংবাদিক সম্মেলন করে। এই হত্যা প্রচেষ্টায় শেখ হাসিনাকে প্রধান আসামি হিসেবে অভিযুক্ত করার পর রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর নিরাপত্তা বিধান করা ও ঘাতকদের গ্রেপ্তার করার কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। এমনকি এই অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন এমন দাবিও করেননি। এতেই প্রমাণ হয় আমার ফাঁসি চাই গ্রন্থের লেখক মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর অভিযোগ সত্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা স্বীকার করে নিয়েছেন, মেনে নিয়েছেন। গোপনে কোনো ষড়যন্ত্র করা হলে কেউ চাক্ষুষ সাক্ষী রেখে করে না। মানুষ মিথ্যা কথা বললেও ঘটনা প্রবাহ মিথ্যা কথা করতে পারে না। ঘটনার পারিপার্শ্বিকতা বিশ্লেষণ করেই এক্ষেত্রে সিদ্ধান্তে আসতে হবে। পরিবেশ পারিপার্শ্বিকতা ও ঘটনা প্রবাহের উপর নির্ভর করতে হয়। এ ধরনের নজির উচ্চ আদালতের রায়ে প্রতিষ্ঠিত। রাষ্ট্রের নির্বাহী হয়ে বেআইনিভাবে নাগরিককে হত্যা করা সংবিধানে বর্ণিত বিধিবিধানের লঙ্ঘন এবং প্রধানমন্ত্রীর শপথ থেকে বিচ্যুতি। যে শপথ প্রধানমন্ত্রী মেনে চলতে বাধ্য। তিনি এ মর্মে শপথ গ্রহণ করেছিলেন, আমি শেখ হাসিনা সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। অতএব যে শপথ নিয়ে প্রধানমন্ত্রী হয়েছে সেই শপথ মেনে চলতে প্রধানমন্ত্রী আইনত বাধ্য। এই শপথ থেকে প্রধানমন্ত্রীর বিচ্যুতি ঘটলে শপথ ভঙ্গের দায়ে শপথ খেলাপি হিসেবে প্রধানমন্ত্রীর শাস্তি হওয়া অবধারিত। প্রধানমন্ত্রীর এত ক্ষমতা, এত শক্তি সামর্থ্য যে প্রধানমন্ত্রীর হাত থেকে সংবিধান, আইন এবং নাগরিককে নিরাপদ করা এবং রক্ষা করার জন্যই এই শপথ নেওয়া অত্যাবশ্যকীয়, জরুরি ও বাধ্যতামূলক করা হয়েছে। এই শপথ ব্যতি রেখে কেউই প্রধান নির্বাহী প্রধানমন্ত্রী হতে পারেন না। অতএব শপথ নিয়ে শপথ ভঙ্গ করলে শপথ ভঙ্গের দায়ে শপথ খেলাপি হিসেবে প্রধানমন্ত্রীর শাস্তি হওয়া জরুরি। সংবিধান অনুযায়ী আইনের দৃষ্টিতে সবাই সমান এবং সকলের প্রতি আইনানুগ সমান আচরণ করতে হবে। সেই আচরণে বৈষম্যের কোনো সুযোগ বা অবকাশ আমাদের সংবিধানে নেই। সাবেক প্রধান নির্বাহী রাষ্ট্রপতি এরশাদকে যেভাবে জেলে রেখে বিচার করা হয়েছে, অনুরূপভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য সকল আসামিকে জেলে রেখে বিচার করা হোক। সাবেক রাষ্ট্রপতি এরশাদ রাষ্ট্রের প্রধান নির্বাহীর ক্ষমতা অপব্যবহার করে দুর্নীতি করেছিলেন, আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রের প্রধান নির্বাহীর ক্ষমতা অপব্যবহার করে মানুষ খুন করার চেষ্টা করেছিলেন। শেখ হাসিনা এখনো মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে হত্যা করার পরিকল্পনা ও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অতএব এরশাদের মতো শেখ হাসিনা ও অন্যান্য আসামিদের কারাগারে রেখে বিচার করা হোক। শেখ হাসিনা সহ অন্যান্য অভিযুক্তরা মানবাধিকার লঙ্ঘন করেছেন, নারী ও শিশুকে জিম্মি করে জঘন্য অপরাধ করেছেন। এছাড়া রেন্টুকে হত্যার ষড়যন্ত্র করেছেন, হত্যার উদ্দেশ্যে গুলি করে আহত করেছেন। তাই অবিলম্বে শেখ হাসিনা সহ সকল অভিযুক্তদের গ্রেফতার করা হোক এবং 33 কোটি টাকা ক্ষতিপূরণের আদেশ দেয়া হোক। রাষ্ট্রের নাগরিক অপরাধ করলে যে আইনে বিচার হবে ও যে শাস্তি হবে, রাষ্ট্রের প্রধান নির্বাহী ওই একই অপরাধ করলে তার ওই একই আইনে বিচার হলেও শাস্তি হতে হবে অনেক কঠিন ও অনেক বেশি। কারণ নাগরিক শুধু সংবিধান ও আইন মানতে বাধ্য থাকে, কিন্তু প্রধান নির্বাহী প্রধানমন্ত্রী কেবল সংবিধান ও আইন মানতেই বাধ্য নন, তিনি প্রধানমন্ত্রী হওয়ার শপথও মানতে বাধ্য। যতক্ষণ নির্বাহী শপথ মানতে বাধ্য থাকবেন ততক্ষণ তিনি নির্বাহী থাকবেন। যেই মুহূর্তে তিনি নির্বাহীর শপথ ভঙ্গ করবেন সেই মুহূর্ত থেকে তিনি নির্বাহীর যোগ্যতা এবং অধিকার হারাবেন। নির্বাহীর আইন ও সংবিধান লঙ্ঘন করা শপথ ভঙ্গ করারও শামিল। নির্বাহীর বিচার হতে হবে একাধারে আইন ও সংবিধান লঙ্ঘনকারী, শপথ ভঙ্গকারী এবং অপরাধী হিসেবে। নাগরিকের বিচার হবে আইন ভঙ্গ করার অপরাধে। প্রধান নির্বাহী প্রধানমন্ত্রীর বিচার হবে সংবিধান ও আইন এবং শপথ ভঙ্গ করার 3 অপরাধে। অপরাধ করবে না এই মর্মে নাগরিকের কোনো শপথ নেওয়া থাকে না। নাগরিক অপরাধ করলে বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী শাস্তি হবে, কিন্তু রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে হলে তাকে অবশ্যই বাধ্যতামূলক অপরাধ না করার শপথ নিতে হয়। যতক্ষণ তিনি এই শপথ না নিবেন ততক্ষণ তিনি প্রধানমন্ত্রী হতে পারেন না। অতএব বিচারে নাগরিকের যে শাস্তি হবে, প্রধান নির্বাহীর একই অপরাধে তার চেয়ে অনেক কঠিন এবং বেশি শাস্তি হওয়া উচিত। নাগরিকের আইনানুযায়ী সাধারণ শাস্তি হবে, আর নির্বাহীর দৃষ্টান্তমূলক কঠিন শাস্তি হতে হবে। বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারায়
খুনের বদলে ফাঁসির আইন আছে, কিন্তু হত্যা প্রচেষ্টার বদলে ফাঁসি বা মৃত্যুদণ্ডের বিধান নেই। কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী প্রধানমন্ত্রীর পদে বসে গুলি করে নাগরিককে হত্যা করার চেষ্টাকারীর শাস্তি হবে সাধারণ নাগরিকের শাস্তির চাইতে অনেক কঠিন এবং অনেক বেশি। সেই কারণেই প্রধানমন্ত্রীর পদে বসে আমার ফাঁসি চাই নামক বই লেখার কারণে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে হত্যা প্রচেষ্টার দায়ে সাবেক প্রধান নির্বাহী শেখ হাসিনার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, 51 বছর রাজনীতি ও সংসদে অযোগ্য ঘোষণা, 100 কোটি টাকা জরিমানা, অনাদায়ে মৃত্যুদণ্ড দেয়া হোক এবং অন্যান্য আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হোক। আমার এই চরম দুঃসময়ে, বিপদের দিনে বাংলাদেশের কেউই যখন আমার 70-75 বছর বয়স্ক পরম স্নেহময়ী মাকে, আমার স্ত্রী কন্যাদেরকে এতটুকু সহানুভূতি, এতটুকু সান্ত্বনা দিতে সাহস করল না। এমনকি মোবাইল ফোনের নিরাপদ যোগাযোগ রাখতে পর্যন্ত কেউ সাহস করল না। তখন বিরল এক নির্লোভ, সৎ, আপোষহীন, সাহসী পুরুষ বর্তমানের হলুদ সাংবাদিকতার মাঝে সবুজ পতাকা উড়িয়ে শির উঁচু করে দাঁড়িয়ে থাকা সিংহ ব্যক্তিত্ব আমার সাথে দেখা করার আগ্রহ প্রকাশ করলেন। আমার সাথে সাক্ষাৎ করা তার জন্য ভয়ানক বিপজ্জনক জেনেও তিনি স্নেহ ভরে আমার সাথে দেখা করতে চাইলেন। আমি অবাক বিস্ময়ে রাজি হলাম এবং অনেক আনন্দিত হলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেলিয়ে দেয়া ঘাতকেরা আমাকে হত্যার জন্য গুলি করেছে। এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গেই ফোন করে আমার স্ত্রী ময়নাকে, যিনি বলেছিলেন এরপর আমি আর ফোন করে আমার নাম বলবো না, আমি বলবো বন্ধু, বন্ধু বললেই তুমি বুঝবে আমি ফোন করেছি। আর তুমিও ফোন করলে কখনো তোমার নাম বলবে না, শুধু বলবে বন্ধু, তাতেই আমি বুঝবো তুমি। আমাদের সেই অতি আপনজন বিপদের বন্ধুর সাথে আমার দেখা হবে। নির্ধারিত দিনে নির্ধারিত সময়ের কিছু আগে আমি উত্তরা রাজলক্ষ্মী কমপ্লেক্সের সামনে এসে কাছাকাছি মসজিদে মাগরিবের নামাজ পড়ে বন্ধুর অপেক্ষায় রইলাম। বন্ধু এলেন, তার রকি জিপে করে পশ্চিম দিকের গলির রাস্তায় কিছু দূর নিয়ে গেলেন। সেখানে জিপের ভিতরে বসেই বন্ধুর সাথে কথা হলো। বন্ধু তার গাড়ি করে আমাকে ক্যান্টনমেন্ট স্টাফ রোডে নামিয়ে দিয়ে চলে গেলেন। অন্য একদিন আমাদের দুঃসময়ের সবচাইতে আপনজন, মহাবিপদের মহান বন্ধু, শুভাকাঙ্ক্ষী, আমি ও আমার স্ত্রী কন্যাদের জীবন রক্ষার্থে যিনি নিঃস্বার্থভাবে এমন কিছু নাই যে চেষ্টা করেছেন, কাউকে বিশ্বাস না করলেও যাকে বিশ্বাস করতেই হবে, সেই শ্রদ্ধাভাজন বন্ধুর সঙ্গে দেখা করার গোপন কর্মসূচি ছিল। উত্তরা রাজলক্ষ্মী কমপ্লেক্সের উত্তরে নির্দিষ্ট স্থানে পৌঁছার খানিকটা দূরে থাকতেই হালকা আলো আবছা অন্ধকারে দেখলাম শ্রদ্ধেয় বন্ধু তার গাড়ি নিয়ে আমার অপেক্ষায় আছেন। এই স্থানে আমি ও বন্ধু আগেও মিলিত হয়েছি, তখন গাড়ি চালক ছাড়া তিনি একাই ছিলেন। কিন্তু আজকে শ্রদ্ধেয় বন্ধুর পাশে অন্য এক ভদ্রলোক বসে আছেন, অথচ অন্য কারো থাকার কথা নয়। মনটা ভারী হয়ে গেল, মাথা আর চোখ চঞ্চল হলো, পঞ্চ ইন্দ্রিয় সজাগ সজাগ ধ্বনি তুলল, স্নায়ুর উপর মাত্রাতিরিক্ত চাপ বৃদ্ধি পেল। মন বলে উঠল, তাহলে কি প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেলিয়ে দেয়া ঘাতকেরা ফাঁদে ফেলেছে? তবুও আমি গাড়ির কাছে এগিয়ে যাচ্ছি। এই সময়ে আমার কাউকে বিশ্বাস করা অত্যন্ত ঝুঁকিপূর্ণই শুধু নয়, আত্মহত্যারও সামিল। পলাতক জীবনবিধির পরিপন্থী, নীতিমালার পরিপন্থী, পলাতক জীবন প্রণালীর সূত্র বলে কাউকেই বিশ্বাস না করা। তারপরও কাউকে না কাউকে বিশ্বাস করতেই হবে। এই শ্রদ্ধেয় বন্ধুকে যদি বিশ্বাস না করি, তাহলে অবিশ্বাসী হয়েই আমাকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। গাড়ির কাছে গিয়ে আস্তে করে সালাম দিতেই তিনি ইশারায় গাড়িতে উঠতে বললেন। আমি গাড়িতে উঠে বসলাম। চালক উঠে গাড়ি স্টার্ট দিলেন। গাড়ি চলতে শুরু করলো। অন্যান্য দিন সামান্য দূরে যেয়েই চালককে ছেড়ে দিয়ে আমি আর বন্ধু প্রয়োজনীয় কথা এবং কাজ সেরে নেই। কিন্তু আজ গাড়িটা বেশ কিছুক্ষণ চলছে। সবাই চুপ করে বসে আছি, কেউ কারো সাথে কথা বলছি না। শুধু অনাকাঙ্ক্ষিত ভদ্রলোক চালককে ডানে যান, বায়ে যান, সোজা যান বলে দিক নির্দেশনা দিচ্ছেন। সুঠাম দেহের লম্বা চড়া এই ব্যক্তির নির্দেশেই নিঃশব্দে গাড়ি এগিয়ে যাচ্ছে। কারো মুখেই কোনো শব্দ নেই। এই মুহূর্তে এই অপ্রত্যাশিত ব্যক্তিরই একচ্ছত্র কর্তৃত্ব যে চলছে, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। সামনের সিটে চালকের পাশে আমি, পিছনের সিটে বন্ধু এবং এই মুহূর্তে যার কবজায় আমরা, সেই অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ব্যক্তি। তবে কি বন্ধু ফাঁদে পড়ে অসহায় হয়ে পড়েছেন? বৈশাখের কাল বৈশাখী ঝড়ের মতো মাথায় চিন্তার ঝড় বয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সুন্দর একটি বাড়িতে গাড়ি সহ প্রবেশ করলাম। সম্পূর্ণ লাল সিরামিকের ইট দিয়ে তৈরি করা। বাড়ির ভিতরে ফ্লোর, সিঁড়ি সাদা মার্বেল পাথর দিয়ে করা। আমরা তিনজন মার্বেল পাথরের সিঁড়ি দিয়ে দোতলায় উঠলাম।
প্রথমে যে রুমে ঢুকলাম, সাদা ফ্রেঞ্চ কার্ড দাড়িওয়ালা এক ভদ্রলোক এবং কম্পিউটার আছে এই রুমে। পরে 3 দিক খোলা বারান্দায় এসে আমরা বসলাম। এই ভদ্রলোক আমার সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল। আগামী 1 অক্টোবর বিএনপির নির্বাচনী কৌশল কি হবে তা নিয়ে আমরা কিছু আলোচনা করলাম। আল্লাহ পাক ঘাতকের হাত থেকে কিভাবে আমাকে রক্ষা করলেন। আল্লাহ পাক যদি বাঁচান তাহলে কেউই হত্যা করতে পারবে না। আল্লাহ পাক যাকে বাঁচান তাকে আমার মতোই বাঁচান। শ্রদ্ধেয় বন্ধু বাস্তববাদী হয়েও আল্লাহ পাক কিভাবে আমাকে বাঁচালেন তা চুপ করে ধ্যান দিয়ে শুনলেন, কোনো কথা বললেন না। আমাদের বন্ধু খুব সম্ভবত জীবনে এই প্রথম আল্লাহ পাকের রহমত, বরকত ও কুদরতের কথা শুনলেন এবং নীরব থেকে মানলেন, গ্রহণ করলেন। আমাদের দুঃসময়ের এই অকৃত্রিম শ্রদ্ধাভাজন বন্ধুটি হলেন সাপ্তাহিক যায় যায় দিনের সম্পাদক, সময়ের বরেণ্য পুরুষ, নির্ভীক ও বলিষ্ঠ আপোষহীন ব্যক্তিত্ব শ্রদ্ধাভাজন শফিক রেহমান। আর ভদ্রলোক ব্যক্তি হলেন যায় যায় দিনে বিভিন্ন ছদ্মনামে কলাম লেখক নুরুল ইসলাম ভূঁইয়া ছোটন। মানুষ মানুষের জন্য, এ কথা তারা বুঝিয়ে দিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেলিয়ে দেয়া ভাড়াটিয়া খুনিরা প্রকাশ্যে অস্ত্র নিয়ে আমাদের বাড়ি ঘিরে রাখে। বাড়ির কেউ বাইরে এলে অথবা বাড়ির ভিতরে ঢুকে খুনির দল যে কোনো সময়ে আমার পরিবারের সদস্যদের হত্যা করবে। ভয়ে এবং প্রাণ বাঁচানোর জন্য আমার বাড়ির লোকেরা কেউই বাড়ির বাইরে তো আসতই না, বরং বাড়ির মেইন গেট, কেচি গেট, গ্রিল গেট এবং দরজা জানালা সব সময় বন্ধ করে রাখত। এমনই সময়ে 23 জুন 2000 সাল থেকে দৈনিক দিনকাল ধারাবাহিকভাবে আমার ফাঁসি চাই বইটি ছাপতে শুরু করলে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীরা দিনকাল পত্রিকায় আমার ফাঁসি চাই মুদ্রণ বন্ধ না করলে আমাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়ার ও পরিবারের সদস্যদের পুড়িয়ে হত্যা করার হুমকি দেয়। আমার মাতা এবং আমার স্ত্রী এই পরিস্থিতিতে টেলিফোনে দৈনিক দিনকালকে আমার ফাঁসি চাই গ্রন্থটি আর মুদ্রণ না করার সবিশেষ অনুরোধ করে। দৈনিক দিনকাল অত্যন্ত সহানুভূতির সাথে অনুরোধের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাস্তবতার আলোকে সুবিবেচনা করে গ্রন্থটির প্রকাশ সাময়িকভাবে স্থগিত করে। ফলে আমার পরিবারের লোকদের নিশ্চিত মৃত্যু সাময়িকভাবে স্থগিত হলো। আমার ফাঁসি চাই গ্রন্থটি দিনকালে ছাপানো স্থগিত হলে সাংবাদিক, সাহিত্যিক, শিক্ষক সহ হাজার হাজার পাঠক গ্রন্থটির অবশিষ্ট অংশ প্রকাশ করার জন্য দৈনিক দিনকালকে অনুরোধ করতে থাকে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আমার ফাঁসি চাই বইটি নিষিদ্ধ করবে না দৈনিক দিনকাল নিষিদ্ধ করবে, এ নিয়ে বিপাকে পড়ে যায়। অবশেষে 30 জুন 2000 সালে শুক্রবার শেখ হাসিনা সরকার আমার ফাঁসি চাই বইটি নিষিদ্ধ ও বাজেয়াপ্ত করে, আমার মাতা ও স্ত্রীর অনুরোধ বিবেচনায় নিয়ে। আমার ফাঁসি চাই গ্রন্থটি ছাপানো স্থগিত করে আমার পরিবারকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করার চেষ্টা করার জন্য দিনকাল পত্রিকার সম্পাদক কাজী সিরাজকে কৃতজ্ঞতার সাথে অভিনন্দন। প্রখ্যাত রাজনৈতিক ও প্রাবন্ধিক বদরুদ্দিন ওমর লিখেন, আমার ফাঁসি চাই বইটি জনগণ পড়তে চান এবং বইটির লেখক মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে হত্যার জন্য গুলিবিদ্ধ করা ও বাংলাদেশ সরকার কর্তৃক বইটি বাজেয়াপ্ত করার সাথে ওই খুনিদের সম্পর্ক আছে। শ্রদ্ধেয় বদরুদ্দিন ওমরই আমার হত্যা প্রচেষ্টা এবং আমার ফাঁসি চাই বই বাজেয়াপ্ত ঘটনার সাথে সরকার তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জড়িত বলে অভিমত প্রকাশ করেন। সাহস করে সত্যি কথা লেখার জন্য হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধেয় বদরুদ্দিন ওমরকে হাজারো সালাম, উষ্ণ অভিনন্দন, রক্তিম শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। 15 আগস্ট 2000 সালে সংখ্যা 44-এ যায় যায় দিনের 9 নং পাতায় প্রাবন্ধিক সিরাজুর রহমান লিখেছেন, আমার ফাঁসি চাই বইয়ের লেখক মতিউর রহমান রেন্টু শতাধিক আলোকচিত্র এবং অন্যান্য দলিলের সাহায্যে তার বক্তব্য এমনভাবে লিপিবদ্ধ করেছেন যে সেসব বক্তব্যের সত্যতার সম্বন্ধে সন্দেহ করা কঠিন। সবচেয়ে বড় কথা, শেখ হাসিনা সরকার ব্রিটিশ ঔপনিবেশিক শাসকদের মতো তাড়াতাড়ি বইটি নিষিদ্ধ ঘোষণা এবং চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটির বদলে 10টি লাশ ফেলার হুমকি দিয়ে মতিউর রহমান রেন্টুর বক্তব্য এবং মূল্যায়নের নির্ভুলতাই প্রমাণ করলেন। আমেরিকাতে সাপ্তাহিক বাংলাদেশ নামক একটি বাংলা সাপ্তাহিক পত্রিকা আমার ফাঁসি চাই বইটি ধারাবাহিকভাবে প্রকাশ শুরু করলে পত্রিকাটির প্রচার সংখ্যা বহুগুণ বৃদ্ধি পেয়ে যায়। এই অপ্রত্যাশিত চাহিদার কারণে সাপ্তাহিক বাংলাদেশ পাঠকের চাহিদা পূরণে হিমশিম খেয়ে যায়। ফলে পাঠকগণ উচ্চ মূল্যে পত্রিকাটি ক্রয় করে ফটোকপি করে নিতে থাকে। সামুজদাতের মিথিক্যাল মর্যাদা সে ইতিমধ্যে অর্জন করে নিয়েছে। কোনো বইকেই কখনো নিষিদ্ধ করা উচিত নয়, সরকারি বা বেসরকারি যেভাবেই হোক না কেন। কোনো বইয়ের ভালো মন্দ সরকারি আমলারা বিচার না করে যদি পাঠককুলের হাতে সেভার দেওয়া হয় তাহলে সবার জন্যই মঙ্গল। ঢাকনা ফেলে কোনো কিছু ঢেকে রাখা এখন আর সম্ভব নয়, আর তেমন কোনো চেষ্টার অর্থ দাঁড়ায় ঢাকনার ভিতরে লুকানো যা কিছু তার প্রতি আগ্রহ চাঙ্গা করা।
তার চেয়ে বড় কথা, যা ঢাকা হলো তা যে ক্রেডিবল সে কথা প্রকারান্তরে জানিয়ে দেওয়া। রাজনীতি যারা করেন এই সহজ রাজনৈতিক সত্যটি তাদের বোঝা উচিত। হাসান ফেরদৌস তার প্রবন্ধের ৩য় অধ্যায় লিখেছেন, প্রথমেই বলেছি বইটি নিয়ে আলোচনা করব না, কিন্তু তাতে অন্তর্ভুক্ত একটি ঘটনা উল্লেখ করার লোভ সামলাতে পারছি না। এই কথা বলে হাসান ফেরদৌস আমার ফাঁসি চাই বইয়ের একটি ঘটনা উল্লেখ করে লিখলেন, মহামান্য রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমদ, দেশের মহামান্য রাষ্ট্রপতি, তিনিও আজ আমার কাছে মিথ্যা পরিহাস ছাড়া আর কিছুই নয়, মিথ্যা মরীচিকা ছাড়া অন্য কিছু নয়। গত 22শে জুন 2000 সাল দৈনিক দিনকাল পত্রিকায় টেলিফোন সাক্ষাৎকারের এবং ব্যক্তিগত চিঠির মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমদের কাছে আমার ও আমার পরিবারের জীবনের নিরাপত্তার আবেদন করি। জীবন বিপন্ন অবস্থায় রাষ্ট্রের নাগরিক রাষ্ট্রের প্রধান মহামান্য রাষ্ট্রপতির কাছে জীবনের নিরাপত্তা চাইবে, নিরাপত্তার আবেদন করবে। এটা কি অন্যায়, অযৌক্তিক? গত 22শে জুন 2000 সাল রাষ্ট্রপতির বরাবর এক চিঠিতে আমি লিখি, মহামান্য রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমদ, আজ আমার ও আমার পরিবারের জীবন বিপন্ন। আমাদের জীবন বাঁচানোর জন্য আপনার কাছে বিনীত আবেদন করছি। মহামান্য রাষ্ট্রপতি, আপনি যদি আমাদের আবেদন সাড়া না দেন তাহলে এই দুনিয়াতে আর কার কাছে আমাদের জীবন রক্ষার আবেদন করব? শুধু একটি বই লেখার কারণে যে দেশের প্রধান নির্বাহী প্রধানমন্ত্রী আমাদের হত্যা করছে, একজন বিচারপতি সেই দেশেরই রাষ্ট্রপতি, এটা সঙ্গতিপূর্ণ নয়। আপনাদের কাছে আকুল মিনতি, মহামান্য রাষ্ট্রপতি হিসেবে দয়া করে আমাদের জীবন বাঁচানোর জন্য একটু সক্রিয় হন। আপনি যদি দয়া করে আমাদের জীবন রক্ষার জন্য সক্রিয় না হন তাহলে আমাদেরকে নিমিষে হত্যা করা হবে এবং রোজ কেয়ামতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি আপনার বিরুদ্ধে ফরিয়াদ করব। মহান রাষ্ট্রপতি, আদালতের বিচারে সাজাপ্রাপ্ত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীও আপনার কাছে দণ্ড মওকুফ চাইতে পারে, প্রাণ ভিক্ষা চাইতে পারে এবং আপনি মহামান্য রাষ্ট্রপতি হিসেবে অপরাধীর সকল শাস্তি ক্ষমা করতে পারেন। আর আমাকে, আমার পরিবারকে বিনা বিচারে হত্যা করা হবে, এটা আপনি মহামান্য রাষ্ট্রপতি এবং একজন বিচারপতি হিসেবে চোখ বন্ধ করে মুখ বুজে মেনে নেবেন। এটা কিছুতেই হতে পারে না। মহামান্য রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমদের কাছে 22শে জুন 2000 সালে দৈনিক দিনকাল পত্রিকার মাধ্যমে এবং ব্যক্তিগত চিঠির মাধ্যমে আমাদের জীবন রক্ষার যে আবেদন করেছিলাম তাতে তিনি কোনো সাড়া দেননি। রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমদ আমাদের প্রাণ বাঁচানোর চেষ্টা করার নৈতিক আদর্শ দেখাননি। রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমদ আমাদের প্রাণ রক্ষার আবেদন বিবেচনায় নেননি। তিনি আমাদের প্রাণ রক্ষার জন্য একটুখানি মুখ খুললে অথবা সামান্য নড়েচড়ে বসলেই আমাদের প্রতিনিয়ত মৃত্যুর বিভীষিকাময় গৃহবন্দী ও পলাতক জীবন অতিবাহিত করতে হয়তো হতো না। রাষ্ট্রপতির কি আমাদের জন্য এতটুকু মায়া হলো না? এতটুকু দয়া হলো না? আমাদের জন্য তার প্রাণ কাঁদলো না? বই লেখা কারো কাছে হয়তো অপরাধ মনে হতে পারে, আর সেই অপরাধে আইনানুযায়ী বিচার না করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাড়াটিয়া খুনিদের দিয়ে লেখককে, তার পরিবারকে বেআইনিভাবে হত্যা করাবেন। এটা নীরবে, নিঃশব্দে, অম্লান বদনে রাষ্ট্রপতি বিচারপতি মেনে নেবেন, এটা প্রকৃতির ন্যায় ও যুক্তিসঙ্গত নয়। প্রশ্ন হচ্ছে, মহামান্য রাষ্ট্রপতি কেন নীরব থাকলেন? কেন নাগরিকের জীবন বাঁচাতে কার্যকর কোনো পদক্ষেপ নিলেন না? তিনি যদি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হন, আমি কি বাংলাদেশের নাগরিক নই? বিচারপতি শাহাবুদ্দিন আহমদ যে বাংলাদেশের রাষ্ট্রপতি, আমি মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু সেই বাংলাদেশের নির্মাতা প্রতিষ্ঠাতাদের অন্যতম। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে জীবন বাজি রেখে যুদ্ধ করে আমরা এই বাংলাদেশ নির্মাণ করেছি, প্রতিষ্ঠা করেছি। আমার জীবন বাজি রেখে স্বাধীন করা বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ আমার জীবন রক্ষার আবেদনে সাড়া দিলেন না। কিন্তু কেন দিলেন না? রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন কি ভীতির মুখে পড়েছিলেন? ভয় পেয়েছিলেন? আমার জীবন বাঁচানোর আবেদনে সাড়া দিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরাগ ভাজন হবেন, এই আশঙ্কায় কি তিনি নীরব রইলেন? আর যাই হোক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তো রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে দেওয়ার সামর্থ্য ছিল না। রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার মতো পার্লামেন্টে শেখ হাসিনার 2/3 সংখ্যাগরিষ্ঠতাও ছিল না। তাহলে কি কারণে রাষ্ট্রপতি নাগরিকের প্রাণ রক্ষায় এগিয়ে এলেন না? না হয় বিচারপতি শাহাবুদ্দিন আহমদ রাষ্ট্রপতির পদ হারিয়ে ফেলতেন। একজন মুক্তিযোদ্ধার, একজন মানুষের জীবন বাঁচানোর চাইতেও রাষ্ট্রপতি থাকাটাই বড় মনে হলো। রাষ্ট্রপতি থাকলে রাষ্ট্রের পয়সায় আরামায়েশে থাকা যায়, নানা ধরনের রং বেরঙের সুযোগ সুবিধা ভোগ করা যায়, নানা ধরনের ভোগ বিলাস করা যায়, বঙ্গভবনের বিশাল দুর্গে বাস করা যায়, রাস্তা বন্ধ করে সাইরেন বাজিয়ে যাওয়া আসা করা যায়, কিন্তু জনগণের জীবন রক্ষা করা যায় না। তাহলে এই রাষ্ট্রপতির প্রয়োজন কি? এই রাষ্ট্রপতি না থাকলে কি হয়?
একাত্তরে কিশোর বয়সে যখন মুক্তিযুদ্ধ করি তখন মনে হয়েছিল যদি একটি মানুষকেও বাঁচাতে পারি, যদি একটি শিশুকেও বাঁচাতে পারি তবে ধন্য হবে, ধন্য এ জীবন। রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমদ হয়তো সংবিধানের কথা বলবেন। তিনি বলবেন, সংবিধান আমাকে কারো জীবনের নিরাপত্তা দেওয়ার সুযোগ দেয়নি। যে সংবিধান মানুষের জীবন রক্ষা করতে বাধা হয়ে দাঁড়ায়, যে সংবিধান মানুষের প্রাণ বাঁচাতে রাষ্ট্রপতিকে বাধা দেয়, সেই সংবিধানটা পুড়িয়ে ফেললে কি হয়? বিচারপতি, সেটা পুড়িয়ে ফেলুন। সংবিধান মানুষের জন্য, মানুষ সংবিধানের জন্য নয়। যে আইন, যে বিধান মানুষের প্রাণ বাঁচায় না, মানুষের কল্যাণ করে না, তা ভেঙে চুরমার করে দেয়াই মঙ্গল। মহামান্য রাষ্ট্রপতি, আসল বিষয়টি হলো মানুষের জন্য প্রাণ কাঁদে কিনা, মানুষের জন্য মমত্ব আছে কিনা, মানুষকে ভালোবাসেন কিনা, ন্যায়ের প্রতি অবিচল কিনা। একাত্তরে আমরা যখন মুক্তিযুদ্ধ করি তখন কোনো সংবিধানে বলা ছিল না মুক্তিযোদ্ধা হও, মুক্তিযুদ্ধ করো, দেশ স্বাধীন করো, দেশের মানুষকে বাঁচাও। বরং পাকিস্তানের আইন, আদালত, সংবিধানের দৃষ্টিতে মুক্তিযোদ্ধা হওয়া, মুক্তিযুদ্ধ করা ছিল রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। আমরা মুক্তিযোদ্ধারা সেই অপরাধটি করেছি। পাকিস্তানের আইন, আদালত, বিধান সবকিছুই ভেঙে খান খান করে দিয়েছি। মহামান্য রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমদ, আপনি তখন কি করেছিলেন? পাকিস্তানের আইন এবং সংবিধানের প্রতি আনুগত করেছিলেন, অথবা স্বার্থবাজ কাপুরুষের মতো পাকিস্তানের অধীনে চাকুরি করেছিলেন? মহামান্য রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমদ, আসলে কোনো বিধানই শেষ কথা নয়। বিপদে মানুষের পাশে দাঁড়ানোটাই বড় কথা, মানুষের প্রাণ বাঁচানোটাই মূল এবং শেষ কথা, হোক সে একটি মানুষ অথবা একটি পরিবার কিংবা একটি জাতি। সংবিধানে রাষ্ট্রপতির ক্ষমতা যতই সংকুচিত থাকুক, নাগরিকের প্রাণ বাঁচাতে রাষ্ট্রপতির নৈতিক ক্ষমতা ও কর্তব্য অবশ্যই আছে। রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমদ কি এই নৈতিক ক্ষমতা ও কর্তব্য পালন করেছেন? নাগরিকের জীবন রক্ষার নৈতিক কর্তব্য পালন না করে স্বার্থের মোহ ও বিপদের সম্ভাবনার কথা বিবেচনায় রেখে মহামান্য রাষ্ট্রপতির পদ আঁকড়িয়ে বসে থাকা কি লজ্জাজনক নয়? নাগরিকের জীবন বাঁচানোর আবেদনে সাড়া না দেওয়ার কারণ হিসেবে রাষ্ট্রপতি তার সাংবিধানিক বাধ্যবাধকতা ও সীমাবদ্ধতার কথাই বলবেন। কিন্তু সীমাবদ্ধতা যতই থাকুক না কেন, রাষ্ট্রপতির মতো রাষ্ট্রের 1 নম্বর পদে বহাল থেকে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ নাগরিকের প্রাণ রক্ষার্থে ইচ্ছে করলে নিশ্চয়ই কিছু না কিছু ভূমিকা রাখতে পারতেন। আর সেটা করলে অন্তত তিনি বোঝাতে পারতেন তিনি চেষ্টা করেছিলেন। রাষ্ট্রের নির্বাহী হয়ে নাগরিককে বেআইনিভাবে হত্যার চেষ্টার বিরুদ্ধে তিনি রাষ্ট্রপতি হিসেবে তার নৈতিক বিরোধিতার কথা জানিয়ে দিতে পারতেন। কিন্তু নাগরিকের আবেদনের প্রেক্ষিতে রাষ্ট্রপতি হিসেবে তিনি কিছুই করেননি, নৈতিক বিরোধিতাও করেননি। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। সমাপ্ত।